হ্যালো, আসসালামু আলাইকুম। ডক্টর হাসানাত এক্সিস লাইভ থেকে আবারও আপনাদেরকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি। তো আমি প্রিভিয়াস ক্লাসটাতে জিআইটির ফিজিওলজি নিয়ে আলোচনা শুরু করেছিলাম, যে বেসিক বিষয়গুলো। আজকে আমরা জিআইটি যে ডিফারেন্ট সেগমেন্টে যে ডিফারেন্ট টাইপস অফ মর্টালিটি হয়, অর্থাৎ সেগমেন্ট স্পেসিফিক প্যাটার্নস অফ মর্টালিটি, এগুলা নিয়ে একটু ডিটেইল আলোচনা করব। তো আমরা সরাসরি আলোচনায় চলে যাচ্ছি, যেহেতু আমাদের হাতে সময় খুব কম। বিভিন্ন ইউনিভার্সিটির রুটিন পাবলিশড হয়ে গেছে। সো প্রথমে আমরা যদি খেয়াল করি, এলিমেন্টারি ট্র্যাক্টের ওরাল ক্যাভিটি, ফ্যারিংস এবং ইসোফেগাস, এই সেগমেন্টের যে মুভমেন্ট, সেই মুভমেন্টগুলো নিয়ে আমি শুরুতে আলোচনা করব। শুরুতে আমি মাস্টিকেশন বা চিউইং নিয়ে আলোচনা করব। এগুলো একটু তাড়াতাড়ি করে ওভারল্যাপ করে, মানে আমি ফার্স্ট চলে যাব, খুব বেশি এখানে ডিটেল যাব না। আমরা মেইনলি স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইন্টেস্টাইন, তারপরে গ্যাস্ট্রিক মর্টালিটি, এগুলো নিয়ে একটু বেশি কথা বলবো। তো যাই হোক, মাস্টিকেশন, চিউইং, যদিও এটাকে বলা হচ্ছে এটা ভলেন্টারিলি কন্ট্রোল করা যায়, but it can be coordinated by a chewing reflex that is also coordinated by a chewing reflex that facilitates the opening and closing of the jaw. তার মানে আমরা সোজা কথাই বলতে পারি, চিউইংটা it is controlled by both voluntary এবং এটা রিফ্লেক্সের মাধ্যমে অটোমেটিক্যালি কন্ট্রোল করা যায়। কারণ দেখুন, দেখা গেল আমরা আমাদের মুখে যদি একবার চিউইং গাম দেই এবং আমরা দেখা গেল অন্যান্য কাজ করছি, অন্য কনসেন্ট্রেশন অন্যদিকে, তারপরেও দেখা গেল যে অটোমেটিক চিউইং কিন্তু চলছে। তো আমরা একটু চিউইং প্রসেসটা খেয়াল করি, যে when the mouth is open to place the food inside it, আমরা যখনই মাউথ ওপেন করে ফুডটাকে প্লেস করলাম, তখন কি হচ্ছে খেয়াল করেন, এই জর যে মাসেল আছে, এই মাসেলগুলো কিন্তু স্ট্রেসড হবে। যখন এখানে, তখন একটা স্ট্রেস রিফ্লেক্স ইনিশিয়েট হবে। নার্ভাস সিস্টেম যারা পড়াশোনা হয়ে গেছে অলরেডি, সামনে পরীক্ষা, ডেফিনেটলি আপনারা স্ট্রেস রিফ্লেক্স সম্পর্কে জানেন। সো দেয়ারবাই এই মাসেলগুলো এই স্ট্রেচিং এর কারণে কিন্তু একটা কন্ট্রাকশন হবে, and that will cause rising of the lower jaw and to cause closure of the mouth. তাহলে খেয়াল করছেন, মাউথটা যখন আমরা ওপেন করলাম, লোয়ার জটা ফল করলো, এবং এই যে জ মাসেলগুলো স্ট্রেসড হলো, এবং এই স্ট্রেস রিফ্লেক্সের কারণে কিন্তু এই মাসেলগুলো একটা রিফ্লেক্স কন্ট্রাকশন হলো, যার কারণে কিন্তু আবার মাউথটা কি হয়ে গেল, ক্লোজ হয়ে গেল। এরপরে আবার যখন মাউথটা ক্লোজড হয়ে গেল, when the mouth is closed, তখন কি হবে, এই ফুড পার্টিকেল গুলো they will comes into contact with the buccal receptors, and that will cause reflex inhibition of the muscles of the mastication. মাউথটা বন্ধ করার পরে এই যে ফুড পার্টিকেল গুলো যখন বাক্কাল যে রিসেপ্টর গুলি আছে, এগুলোর কন্ট্যাক্টে আসবে, তখন অটোমেটিক্যালি এই মাস্টিকেশনের মাসেল গুলো আবার তখন কি হচ্ছে, inhibition of the muscles of mastication, and also initiate a reflex contraction of the digastric and lateral pterygoid muscle. আপনারা জানেন যে lateral pterygoid muscle কিন্তু এই মাউথ ক্লোজিং এ হেল্প করে, causing the mouth opening of the lateral pterygoid হচ্ছে opening of the mouth. ওকে, তাহলে এইভাবে কিন্তু কন্টিনিউয়াসলি রিপিটেডলি কি হচ্ছে, আবার যখন জটা দেখেন নেমে গেল, তখন এগেইন কিন্তু এই মাস্টিকেশন, মাসেলস অফ মাস্টিকেশনের এগুলো রিফ্লেক্স কন্ট্রাকশন হবে, এবং এটা কিন্তু রিপিটেডলি চলতে থাকবে। এবং এর ভিতরে যেটা হচ্ছে টাঙের রোল হচ্ছে, এই জ একবার ক্লোজ হচ্ছে, ওপেন হচ্ছে, এই সময় এই ফুড পার্টিকেল গুলোকে সঠিক মানে জায়গায় প্লেস করা, এবং দেয়ার বাই ইট ক্যান হেল্প ইন দ্য গ্রিন্ডিং প্রসেস। এখানে টাং হেল্প করতেছে। সো দ্যাট ইজ দ্য ভেরি বেসিক প্রসেসেস অফ চিউইং অর মাস্টিকেশন। তো আমাদের এইটুকু মনে রাখলেই হবে যে ইট ইজ ক্যান বি কন্ট্রোল বোথ বাই ভলেন্টারিলি অ্যান্ড অটোমেটিক্যালি বাই চিউইং রিফ্লেক্স। এখন মাসেলস অফ মাস্টিকেশন, এগুলো অ্যানাটমিতে আপনারা ডিটেইল পড়েছেন, জাস্ট আমরা একটু নামগুলো দেখে নেই। যে এখানে দেখতে পাচ্ছেন যে মেসেটার টেম্পোরালিস, মেসেটার হেল্পস ইন রাইজিং দ্য ম্যান্ডিবল and also helps in cleansing the teeth and helps to protract the mandible. Temporalis also helps to raise the mandible and helps to retract the mandible after protraction. Pterygoids muscle helps in the opening of the mouth, and buccinator এটা actually acts as an accessory muscles of mastication which prevent the accumulation of food between the cheek and teeth, এটাকে প্রিভেন্ট করতেছে।
সো মোস্ট অফ দা এখানে যে মাসেল গুলো নিয়ে আমরা মেনশন করলাম, দিস মাসেলস অফ মাস্টিকেশন অর চিউইং, দে আর ইনারভেটেড বাই মোটর ব্রাঞ্চ অফ ফিফথ ক্রানিয়াল নার্ভ, and the chewing process is controlled by নিউক্লি ইন দ্য ব্রেইন স্টিম। যেহেতু এটা আমরা চিউইং যে রিফ্লেক্স যেটা আমরা বলেছি, এই রিফ্লেক্স সেন্টারটা কোথায় আছে? এটা ব্রেইন স্টিমে অবস্থিত। আচ্ছা, এখন এই মাস্টিকেশনের পারপাসটা কি অথবা এটা ফাংশন, আমরা এটা খুবই সহজ, আমরা এখানে অনেক কিছু লেখা আছে, আমাদের মাথায় রাখতে হবে যে ব্রেকিং দ্য ফুড পার্টিকেল ইনটু স্মলার পিসেস, যার ফলে হয় কি ফুড পার্টিকেল গুলো যত স্মল পিসে কনভার্ট হবে, এটার সারফেস এরিয়াটা ইনক্রিজ করবে, এবং সারফেস এরিয়া যত ইনক্রিজ করবে তত বেশি ডাইজেস্টিভ এনজাইম গুলো এখানে কাজ করতে পারবে। the digestive enzymes acts mainly on the surface of the food particle, so digestion rate-টা ইনক্রিজড হবে। আর এখানে খেয়াল করেন যে ইনসিসার টিথের যে ভূমিকাটা, ইনসিসার টিথ প্রোভাইড এ স্ট্রং কাটিং অ্যাকশন, এন্ড যেখানে মোলার টিথ হচ্ছে মেইনলি গ্রিন্ডিং অ্যাকশন। আর তাছাড়া এই চিউইং এর মাধ্যমে কি হচ্ছে, ফুড পার্টিকেল যেটা সেটা যে স্যালাইভা, এখানকার যে জুস, সিক্রেশনের সাথে ওয়েল মিক্স আপে হেল্প করতেছে। তারপরে এছাড়া লুব্রিকেশন এন্ড ময়েস্টেনিং অফ দ্য ড্রাই ফুড বাই স্যালাইভা। তারপরে চিউইং অলসো দিস ইজ ইম্পর্টেন্ট ফর অ্যাপ্রিসিয়েশন অফ দ্য টেস্ট সেন্সেশন, বিকজ দিস চিউইং প্রসেস ব্রিংস দ্য ফুড পার্টিকেল in contact with the taste receptors. এখন কথা হচ্ছে এই যত বেশি চিউইং আমরা যদি ভালোভাবে চিউইং না করি, তাহলে কিন্তু এই ফুড পার্টিকেল গুলো ফাইন হবে না, অর্থাৎ এগুলো কিন্তু পরবর্তীতে যখন আমাদের এই যে ইসোফেগাস দিয়ে যাবে, বিভিন্ন পার্ট দিয়ে যাবে, there is a chance of excoriation। এই জন্য যত বেশি চিউইংটা ভালো হবে, ডাইজেশন অ্যাবজর্পশন ভালো হবে, এবং এক্সকরিয়েশন যেন না হয়, সেটার সম্ভাবনাটা অনেক কমে যাবে। ওকে, কিন্তু আমাদের আসলে এখন এমন একটা পরিস্থিতি যে খাবার দাবার তাড়াতাড়ি আমরা গিলে সময় বাঁচাই আর কি, খুব একটা চিউইং এর পিছনে সময় দেওয়া হয় না, তাড়াতাড়ি করে শেষ করতে চাই। তো যা হোক, এখন আমরা তাহলে ওরাল ক্যাভিটিতে যে চিউইংটাকে কি করা হলো, প্রসেস চিউইং এর মাধ্যমে ফুড বোলাসটাকে প্রসেসিং এর মাধ্যমে এটাকে ডিগ্লুটেশনের জন্য রেডি করা হলো। তাহলে নেক্সট যে মুভমেন্টটা হবে সেটা হচ্ছে ডিগ্লুটেশন বলি আমরা, অথবা সলোয়িং বলি। ওকে, তাহলে ডিগ্লুটেশন সলোয়িং এটার সোজা জিনিস, যে পাসেজ অফ ফুড ফ্রম ওরাল ক্যাভিটি ইন দ্য স্টোমাক, ওরাল ক্যাভিটি থেকে এই ডিগ্লুটেশনের মাধ্যমে এটা ফাইনালি ফুড পার্টিকেল গুলো কোথায় যাবে, স্টোমাকে যাবে। এই হোল প্রসেসটাকে আমরা বলতেছি যে সলোয়িং অর ডিগ্লুটেশন। এখন এই সলোয়িং এর তিনটা ফেজ আছে, সেটার ওরাল ফেজ, ফ্যারিঞ্জিয়াল ফেজ এন্ড ইসোফেজিয়াল ফেজ। এই তিনটা ফেজের ভিতরে ওরাল ফেজটা হচ্ছে ভলেন্টারি, বাকি যে ফ্যারিঞ্জিয়াল স্টেজ এবং ইসোফেজিয়াল স্টেজ এই দুইটা কিন্তু এটা রিফ্লেক্সলি হবে, বা আমরা বলতে পারি ইনভলেন্টারি। ওকে, আচ্ছা, এখন খেয়াল করেন ওরাল ফেজে ভলেন্টারিলি কিভাবে এই ঘটনাটা ঘটতেছে, সেটা হচ্ছে ওরাল ফেজ। সো ইট ইজ দ্য ফার্স্ট স্টেজ অফ দ্য সলোয়িং অর ডিগ্লুটেশন প্রসেস। যখন আমরা মাস্টিকেশনের মাধ্যমে ফুডটাকে রেডি করা হলো ফর সলোয়িং, এখন কি হবে, টাং এবং হার্ট প্লেট, হার্ট প্লেট এই দুইটার মাধ্যমে এর একটা প্রেসার ক্রিয়েট করবে। দ্যাট ইজ, এখানে খেয়াল করেন যে it is voluntarily squeezed or rolled posteriorly into the pharynx by the pressure of the tongue upward and the pressure of the tongue upward and backward against the heart palate. Okay, এই প্রেসার ক্রিয়েটের মাধ্যমে আলটিমেটলি এই ফুড বলাসটাকে কি করা হবে, রোল পোস্টেরিয়রলি বা স্কুইজ করে পিছনের দিকে ঠেলে দিবে। ওকে, এরপরে যেটা হবে, তাহলে এটা কোথায় চলে গেল, ওরাল ক্যাভিটি থেকে যখন এই টাং এবং হার্ট প্লেট প্রেসার ক্রিয়েট করে এটাকে পিছনে ঠেলে দিল, তাহলে পিছনে হচ্ছে এটা চলে গেল ফ্যারিংস, অর্থাৎ ওরোফ্যারিংসে চলে গেল। তখনই শুরু হয়ে গেল ফ্যারিঞ্জিয়াল ফেজ। এখন কিন্তু কি, এই ফ্যারিঞ্জিয়াল ফেজ কিন্তু ইনভলেন্টারি আমরা বলেছি। সো এন্ড ইট ইজ দ্য সেকেন্ড স্টেজ অফ সলোয়িং, অলরেডি হ্যাভ মেনশন ইট ইজ ইনভলেন্টারি ফেজ। এখন খেয়াল করেন, সফট প্যালেট ইজ পুলড আপওয়ার্ড, সফট প্যালেটটা এইটা আপওয়ার্ড মুভমেন্ট হবে টু ক্লোজ দ্য পোস্টেরিয়র ন্যারিস। একটা জিনিস খেয়াল করেন, ফুড এই যে
ফ্যারিংসটা কিন্তু ইট ইজ অ্যাক্ট এজ এ কমন প্যাসেজ ফর বোথ রেসপিরেটরি এবং এই যে ডাইজেস্টিভ ট্র্যাকে কমন প্যাসেজ, কারণ আপনি দেখেন নেজাল ক্যাভিটি থেকে এয়ারটা কিন্তু নেজোফ্যারিংস, তারপরে কিন্তু ওরোফ্যারিংস। তো যখন আমরা ডিউরিং ডিগ্লুটেশন এয়ার প্যাসেজটাকে ক্লোজ হয়ে যাবে, তো এখানে সব প্যালেটটার আপওয়ার্ড মুভমেন্টের মাধ্যমে এরা পোস্টেরিয়র ন্যারিসটাকে ক্লোজ করে দিল, যেন কোনো খাবার সময় ডিগ্লুটেশনের সময় কোনো ফুড পার্টিকেল নেজাল ক্যাভিটিতে না যায় বা রিফ্লাক্স না হয় নেজাল ক্যাভিটিতে। আচ্ছা, এরপরে খেয়াল করেন দুই সাইডে যে প্যালাটোফ্যারিঞ্জিয়াল ফোল্ড থাকে, এই প্যালাটোফ্যারিঞ্জিয়াল ফোল্ডটা অ্যাপোজিশন হবে, হ্যাঁ, আর অ্যাপোজ টু ইচ আদার, অ্যাপোজিশন হবে। ইন দিস ওয়ে there will be a formation of a sagittal slit। একটা দেখেন দুই পাশ থেকে যদি ফোল্ডটা অ্যাপোজিশন হয় একটা sagittal slit তৈরি হবে, and through which the food must pass into the posterior pharynx। ওকে, এছাড়াও তাহলে এটা কি হলো, ফুড প্যাসেজটাকে একটা স্লিট তৈরি করলো ফুডটাকে পিছনে যাওয়ার জন্য, পাস করার জন্য টু পোস্টেরিয়র ফ্যারিংস। এট দ্য সেম টাইম খেয়াল করে দেখেন, এখানে আমি অলরেডি বলেছি যে এইখানে কিন্তু কমন পাথওয়ে প্যাসেজ হিসেবে কাজ করতেছে বোথ ফর রেসপিরেটরি পাথওয়ে এবং ডাইজেস্টিভ পাথওয়ে। তাহলে নিচে খেয়াল করেন ল্যারিংসের ওপেনিংটা তো যদি খোলা থাকে, হ্যাঁ, ল্যারিঞ্জিয়াল ওপেনিং, তাহলে ফুড পার্টিকেল তো রেসপিরেটরি ট্র্যাক্টে ঢুকে যাবে। এই জন্য খেয়াল করবেন যে ডিগ্লুটেশনের সময় ভোকাল কর্ডটাও কি হবে, এটা অ্যাপ্রক্সিমেশন হবে এবং এপিগ্লোটিস এটা সুইং ব্যাক করে যে ল্যারিঞ্জিয়াল যে ওপেনিং সেটাকে ক্লোজ করে দিবে। ওকে, so ultimately all this effect acting together prevent the passage of food into nose and trachea, যাতে নোজ এবং ট্রাকিয়াতে না যায়, সেই পথগুলো বন্ধ করে দেয়, সোজা কথা। আচ্ছা, এখন পথগুলো বন্ধ করার পরে অ্যাকচুয়ালি একটা ইনভলেন্টারি ওয়েভ অফ কন্ট্রাকশন শুরু হবে ফ্যারিংসে ইন দ্য ফ্যারিঞ্জিয়াল মাসেল, এবং এই কন্ট্রাকশনের এই পেরিস্টালটিক ওয়েভটা মুভ করবে এবং এটা কি করবে, আপার যে ইসোফেজিয়াল স্ফিংক্টার এটা রিল্যাক্সেশন হবে এন্ড পুশেস দ্য ম্যাটেরিয়াল ইনটু দ্য ইসোফেগাস। ওকে, তো এই জন্য এখান থেকে ফ্যারিঞ্জিয়াল ফেস থেকে আমাদের একটা জিনিস প্র্যাকটিক্যালি মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে খাবার সময় কথা বলতে হবে। কারণ খাবার সময় যদি আপনি কথা বলতে যান তাহলে কিন্তু এই যে ল্যারিঞ্জিয়াল যে এই যে রেসপিরেটরি ট্র্যাক যে ক্লোজ হচ্ছে, ল্যারিঞ্জিয়াল ওপেনিং নারিস, তখনই কিন্তু এই জায়গাটা গন্ডগোল হবে এবং যে কোনো সময় এই ডিগ্লুটেশনের সময় কিন্তু ম্যাটেরিয়াল গুলো আপনার রেসপিরেটরি ট্র্যাক্টে চলে যেতে পারে। ওকে, সো এই জন্য এই ব্যাপারে সাবধান থাকতে হবে। এই জন্য আমাদের ধর্মতেও কিন্তু বলা আছে খাবারের সময় যেন কথা না বলি। তো ফ্যারিঞ্জিয়াল স্টেজ শেষ, দেন হচ্ছে ইসোফেজিয়াল স্টেজ। এখানেও সোজা কথা, আমি বেশি ডিটেইলে যাব না। ইসোফেজিয়াল স্টেজ এটাও ইনভলেন্টারি এবং রিফ্লেক্স অ্যাক্টিভিটির মাধ্যমে হবে। এখানে মেইনলি প্রথমে পেরিস্টালসিস একটা ওয়েভ অ্যাপিয়ার করবে, যেটাকে আমরা বলছি যে প্রাইমারি পেরিস্টালসিস। একটা প্রাইমারি পেরিস্টালসিস ডেভেলপ করবে যখন ফুড পার্টিকেল ইসোফেগাসে গেল, সেটাই বলা হচ্ছে পেরিস্টালটিক রিং কন্ট্রাকশন অফ দ্য ইসোফেজিয়াল মাসেল forms behind the material and then it is swept down the esophagus at a speed of approximately এখানে একটা ইয়া দেওয়া আছে রেট, দ্যাট ইজ 4 সেন্টিমিটার পার সেকেন্ড। এই প্রাইমারি পেরিস্টালসিসের সাথে হেল্প করবে হচ্ছে আপনার যে গ্র্যাভিটি, কারণ ইসোফেগাসটা এটা তো ভার্টিক্যালি, সো ডেফিনেটলি গ্র্যাভিটি ইট উইল অ্যাক্সেলারেট দ্য মুভমেন্ট। ওকে, এরপরে এই প্রাইমারি পেরিস্টালসিসের মাধ্যমে আলটিমেটলি ফুডটাকে সুইপ ডাউন করে কিন্তু আলটিমেটলি এটা স্টোমাকে নিয়ে যাবে থ্রু দা লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টারটা রিল্যাক্স করবে এবং ফুড পার্টিকেল স্টোমাকে প্রবেশ করবে। তবে খেয়াল করেন, যদি প্রাইমারি পেরিস্টালটিক ওয়েভ যদি এই ইসোফেগাস থেকে এই ম্যাটেরিয়াল গুলোকে ক্লিয়ার করতে ফেল করে, সেই ক্ষেত্রে আরেকটা পেরিস্টালটিক ওয়েভ ডেভেলপ করবে সেকেন্ডারি পেরিস্টালটিক, সেটাকে বলা হচ্ছে সেকেন্ডারি পেরিস্টালটিক কন্ট্রাকশন, এন্ড দ্যাট ক্লিয়ারস দ্য ইসোফেগাস অফ এনি রিমেইনিং ফুড। তো এই জন্য পরীক্ষার সময় আমরা সহজে বলি, যখন জিজ্ঞেস করে যে বিভিন্ন পার্টের, আমরা ইসোফেজিয়াল যে যদি মর্টিলিটি বলি আমরা বলবো প্রাইমারি এন্ড সেকেন্ডারি পেরিস্টালসিস। তবে সেকেন্ডারিটা কখন হবে, যদি কোনো এনি রেসিডুয়াল বা রিমেইনিং ফুড থেকে যায়, ইফ দ্য প্রাইমারি পেরিস্টালটিক ওয়েভ fails to clear all the food, সেক্ষেত্রে। তো দিস ইজ দ্য ইসোফেজিয়াল স্টেজ।
সো সলোয়িং যেহেতু এটা একটা রিফ্লেক্স প্রসেস, স্পেশালি ফ্যারিঞ্জিয়াল স্টেজ এবং ইসোফেজিয়াল স্টেজ, এটা তো রিফ্লেক্স অ্যাকশন। সো যেহেতু রিফ্লেক্স অ্যাকশন, সেহেতু আমাদের কিছু রিফ্লেক্সের কিছু কমন, যেখানেই আমরা রিফ্লেক্স পাবো কমন কিছু জিনিস আমাদের জানতে হবে। রিফ্লেক্সের অবশ্যই রিসেপ্টর থাকে, তাহলে আমরা ডিগ্লুটেশনের বা সলোয়িং এর রিসেপ্টরটা actually it is present around the opening of the pharynx, especially over the tonsillar pillar. Then afferent, এখান থেকে afferent signal যাবে, সেই afferent signal যাবে হচ্ছে 5th, 9, 10 cranial নার্ভের মাধ্যমে। ওকে, আচ্ছা, তারপরে আসেন ডিগ্লুটেশন সেন্টার। সেন্টার আমরা বলবো মেডুলা এবং লোয়ার পন্সে অবস্থিত। আর ইফারেন্ট হচ্ছে, খেয়াল করেন, 5th, 9, 10 and 12 cranial nerve। 12 হচ্ছে টাং, টাঙে সাপ্লাই দেয়। আচ্ছা, সো এটা আমরা ডিগ্লুটেশন রিফ্লেক্স বা সলোয়িং রিফ্লেক্সের ইয়াটা দেখতে পেলাম, আর্ক বা পাথওয়েটা দেখতে পেলাম, এবং ইফেক্ট আপনারা অলরেডি বুঝতে পেরেছেন যে ফ্যারিঞ্জ কন্ট্রাকশন অফ দা ফ্যারিঞ্জিয়াল মাসেল। সো এই জিনিসটা অলরেডি বলে ফেলেছি যে ডিগ্লুটেশন রিফ্লেক্স ডু নট স্পিক while eating because during deglutition respiration is temporarily arrested and food does not enter the respiratory passage. আপনারা রেসপিরেটরি সিস্টেমে পড়েছেন যে ফিজিওলজিক্যাল অ্যাপনিয়া, তার একটা কারণ কিন্তু এই ডিগ্লুটেশন, এই সময় রেসপিরেশন সিজ থাকবে। যা হোক, এটাও বলা শেষ যে যদি আপনার খাওয়ার সময় কথাবার্তা বলেন, তাহলে কিন্তু ফুড পার্টিকেল গুলো রেসপিরেটরি প্যাসেজে চলে যেতে পারে, এবং এখান থেকে কিন্তু এই যে ল্যারিঞ্জিয়াল এবং তখন ব্রঙ্কিয়াল স্পাজম হবে, and sometime it may cause sudden respiratory arrest and death, so it is very dangerous, so be careful. তাহলে আমাদের এখন আমরা চলে যাব স্টোমাকে, যে মুভমেন্ট বা মটিলিটি, যেটাকে আমরা বলছি গ্যাস্ট্রিক মটিলিটি। গ্যাস্ট্রিক স্টোমাকে কি কি মুভমেন্ট হয় তাহলে? স্টোমাকে প্রথম যখন ইসোফেগাস থেকে ফুড পার্টিকেল গুলো দেখেন, খেয়াল করেন লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টারটা রিল্যাক্সেশনের মাধ্যমে স্টোমাকে ফুড পার্টিকেল যখন প্রবেশ করতেছে, তখন স্টোমাক এদেরকে রিসিভ করবে, তাই না? এই সময় স্টোমাকের যে বলা হচ্ছে ফান্ডাস এবং যে বডির যে আপার পার্ট, এই অংশটা রিল্যাক্সেশন হবে। খেয়াল করেন, এখানে কিন্তু একটু বুঝতে হবে, এখানে কিন্তু কন্ট্রাকশন করবে না, এইখানে রিল্যাক্সেশন হবে টু accommodate the ingested food or to accommodate the food that is coming from the esophagus. হ্যাঁ, এইটাকে বলা হচ্ছে যে রিসিপটিভ রিল্যাক্সেশন। এটার কারণ হচ্ছে এই যে ভ্যাগোভ্যাগাল রিফ্লেক্স, ভ্যাগোভ্যাগাল রিফ্লেক্সের মাধ্যমে আলটিমেটলি এইখান থেকে যে অ্যাফারেন্ট সিগন্যালটা যাচ্ছে, আবার সেন্টার হয়ে ইফারেন্টটা যখন আসলো, এখানে বেসিক্যালি ভিআইপি, এবং এই রিল্যাক্সেশনটা হয় মেইনলি এখানে নার্ভ টার্মিনাল থেকে ভিআইপি এবং নাইট্রিক অক্সাইড রিলিজ হয়, যেটা এখানকার যে ফান্ডাস এবং যে আপার পার্ট অফ দ্য বডি, সেটা রিল্যাক্সেশনে হেল্প করবে। সো এটাকে আমরা বলি রিসিপটিভ রিল্যাক্সেশন। হ্যাঁ, আমরা জানি এমটি স্টোমাকে কিন্তু কি মুভমেন্ট হয়, মনে আছে কিনা? প্রিভিয়াস ক্লাসে আমি আলোচনা করছি যে এমটি স্টোমাকে কিন্তু এমএমসি, মাইগ্রেটিং মোটর কমপ্লেক্স, এবং এটাও বলেছিলাম যখনই ফুড পার্টিকেল আমরা ইনজেস্ট করব, তখন এই এমএমসি কিন্তু স্টপ হয়ে যাবে। তাহলে সেই কথাই আসলে যেটা বললাম, এটাই এখানে লেখা আছে, খেয়াল করেন। as soon as food enters the stomach, MMC are abolished and the fundus and the upper part of the body of the stomach, that is the oral region, relax to accommodate the ingested food without any increase in intramural pressure. কারণ আপনি ফুড ঢুকতেছে, সাথে সাথে স্টোমাকের আপার পার্ট ফান্ডাস রিল্যাক্স করতেছে, তাহলে কিন্তু কি হবে না, ইন্ট্রামুরাল যে প্রেসার সেটা কিন্তু ইনক্রিজ করবে না, বাট টেনশন এখানকার স্মুথ মাসেলে কিন্তু আস্তে আস্তে যত ফুড ঢুকবে, মাসেলের উপরে স্ট্রেচিং কিন্তু বাড়তে থাকবে, স্ট্রেসটা বাড়বে, বাট প্রেসার ইনক্রিজ করবে না। এই জিনিসটা একটু খেয়াল করতে হবে। এবং এই রিল্যাক্সেশনটা কেন হবে সেটা আমি বললাম, যে ডিউ টু ভ্যাগোভ্যাগাল রিফ্লেক্স। এন্ড নরমালি আমরা জানি গ্যাস্ট্রিক মর্টিলিটি ইজ ইনডিউসড বাই ভেগাল স্টিমুলেশন। আমরা ইউজুয়ালি কি জানি, যখনই স্ট্রেচ হবে সেটা কন্ট্রাকশন করার কথা, সেটাই বলছে যে এটা ভেগাল স্টিমুলেশনে এটা আরো মর্টিলিটি বাড়ার কথা, কিন্তু এখানে আমরা দেখতেছি যে রিল্যাক্সেশন হচ্ছে। হ্যাঁ, তার কারণ হচ্ছে
কন্ট্রাকশন হবে কখন? যদি কোলিনার্জিক যে দ্যাট ইজ মেডিয়েটেড বাই দ্য কোলিনার্জিক ফাইবার অর্থাৎ এসিটাইল কোলিন। কিন্তু এখানে যেহেতু আপার পার্টের এখানকে রেন্ডিং থেকে এই ভ্যাগোভাগাল রিফ্লেক্সের মাধ্যমে এখানে নাইট্রিক অক্সাইড এবং ভিআইপি রিলিজ হচ্ছে, and actually that will cause the relaxation of this part following ingestion of meal. সেটাই বলেছি যে নরমালি গ্যাস্ট্রিক মোটিলিটি ইনডিউসড বাই ভ্যাগাল স্টিমুলেশন ইজ মেডিয়েটেড বাই কোলিনার্জিক ফাইবার, but here in the fundus and the upper part of the body, this receptive relaxation mediated by vagus is due to release of neurotransmitter like VIP and nitric oxide. That is এখানকার ফাইবার গুলো কিন্তু নন কোলিনার্জিক ফাইবার। ওকে, সো আমার মনে হয় বোঝাতে পেরেছি যে কেন এখানে রিল্যাক্সেশন হচ্ছে। আচ্ছা, এখন রিসেপটিভ রিল্যাক্সেশন হলো, এরপরে যে আরেকটা ধরনের টাইপ অফ মুভমেন্ট আমরা দেখব স্টোমাকে, সেটা হচ্ছে পেরিস্টালসিস। সেটা কেমন? যাকে বলা হচ্ছে যে আফটার অ্যাবাউট হাফ অ্যান আওয়ার ফলোইং গ্যাস্ট্রিক ফিলিং, মোটামুটি গ্যাস্ট্রিক ফিলিং এর এভারেজ 38 মিনিট পরে, আধা ঘন্টা পরে কি হবে? পেরিস্টালটিক কন্ট্রাকশন বিগিনস ইন দ্য মিড স্টোমাক এন্ড প্রসিড কডালি। কডালি মিন্স টুয়ার্ড দ্য পাইলোরাসের দিকে যাবে, হ্যাঁ, পাইলোরিক এন্ডের দিকে যাবে। বাট দিস, এটা কিন্তু কোলিনার্জিক ফাইবার, তো ভেগাসের যে কোলিনার্জিক ফাইবার, এসিটাইল কোলিন মেডিয়েটেড রেসপন্স। ওকে, and this peristaltic wave are most marked in the distal half of the stomach. তার মানে এই যত এখানকার এই যে পেরিস্টালটিকটা ডেভেলপ করতেছে কোথা থেকে? বিগিনস ইন দ্য মিড স্টোমাক, স্টোমাকের বডি থেকে, এবং ফুড পার্টিকেল গুলোকে সুইপ করে করে এটা কোন দিকে যাচ্ছে? মুভ করতেছে অ্যান্ট্রামের দিকে। এবং যত বেশি অ্যান্ট্রামের দিকে অ্যাপ্রোচ করবে, এই পেরিস্টালটিক ওয়েভটা তত বেশি স্ট্রং হইতে থাকে। ওকে, বডির দিকে এটা উইক থাকে, এই জন্য এটাকে বলা হচ্ছে অ্যান্ট্রাল সিস্টেল। ওকে, তাহলে এটা পেরিস্টালসিসের আরো ডিটেল মেকানিজম একটু পরে আলোচনা করব। আরেক ধরনের স্টোমাকে যে মুভমেন্ট আমরা পাই, এটাকে বলা হচ্ছে মিক্সিং ওয়েভ। মিক্সিং ওয়েভ এটা একটু ইন্টারেস্টিং, যে মিক্সিং ওয়েভটা আসলে বেসিক্যালি ইট ইজ এ কম্বিনেশন অফ পেরিস্টালসিস এন্ড রেট্রোপালশন। খেয়াল করেন, একটু আগে যেটা বললাম, স্টোমাকের বডি থেকে একটা পেরিস্টালটিক কন্ট্রাকশন ডেভেলপ করতেছে, and that is moving toward the antrum and finally it will hit the pyloric sphincter. তো যখন শুরুতে এই ওয়েভগুলা, যখন ফুড পার্টিকেল আসলে কি থাকে, অ্যামাউন্টটা কম থাকবে, বা যে কাইম যেটা তৈরি হয়, কাইম বলতে হচ্ছে পেস্ট। হ্যাঁ, পেস্ট তৈরি হওয়ার আগ পর্যন্ত শুরুতে এটা কি করবে? এই উইক পেরিস্টালসিস গুলো গিয়ে যখনই আপনার পাইলোরিক যে স্ফিংটারকে হিট করতেছে, তখন কি হচ্ছে? পাইলোরিক স্ফিংটার কিন্তু ক্লোজড, হ্যাঁ, এবং ফুড পার্টিকেল গুলো এখানে পৌঁছানোর আগেই পেরিস্টালটিক ওয়েভটা ওইখানে পৌঁছায় যাচ্ছে, যার ফলে স্ফিংটার আরো ক্লোজ হয়ে যাচ্ছে। খেয়াল করেন, তো স্ফিংটার যখন ক্লোজ হয়ে যাচ্ছে, ফুড পার্টিকেল গিয়ে ওখানে কি হচ্ছে? ধাক্কা খাচ্ছে, এন্ড ইট উইল বি বাউন্স ব্যাক এগেইন, ধাক্কা খেয়ে আবার ফিরে আসতেছে। সো এইটাকে বলা হচ্ছে রেট্রোপালশন। এই যে বাউন্স করে আবার পিছনে চলে, রেট্রোপালশন। তার মানে আলটিমেটলি এখানে এই পেরিস্টালসিস এবং রেট্রোপালশনের মাধ্যমে এই ফুডগুলো আস্তে আস্তে কি হচ্ছে? মিক্স আপ হচ্ছে, হ্যাঁ, এবং ডাইজেশনে হেল্প করতেছে, এবং এরকম হইতে হইতে একটা সময় এটা একটা পেস্ট তৈরি করতেছে। পেস্ট, যেটাকে আমরা বলি কিন্তু কাইম। এই কাইমের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কাইমের কনসিস্টেন্সিটা কিন্তু কিছুটা পেস্ট বা সেমি সলিড লাইক কনসিস্টেন্সি। ওকে, তাহলে একটা সময় হয় কি, যখন এই পেরিস্টালসিসটা আস্তে আস্তে যখন এরকম যেতে থাকে এবং আস্তে আস্তে এটা স্ট্রং হইতে থাকে, এবং যখন সাফিসিয়েন্ট অ্যামাউন্ট কাইম তৈরি হয়ে যায়, পেস্টটা তৈরি হয়ে যায়, তখন হয় কি, যখন একটা স্ট্রং পেরিস্টালসিস বডি অফ দ্য স্টোমাক থেকে ডেভেলপ করে এটা যখন পাইলোরিক স্ফিংটারকে আঘাত করবে, খেয়াল করেন, অনেকেই হয়তো আমরা মনে করি যে এই সময় পাইলোরিক স্ফিংটার কিন্তু রিল্যাক্সেশন হয়। এই জায়গায় এটা একটু ডিফারেন্ট। পাইলোরিক স্ফিংটার রিল্যাক্সেশন হবে না, এই পেরিস্টালটিক ওয়েভে এমন এক প্রেসার ক্রিয়েট করবে, হাই প্রেসার, এবং তখন যে ফাইনেস্ট যে পার্টিকেল গুলো অর্থাৎ কাইম, ওই যে পেস্ট, শুধুমাত্র ওই পেস্টটাই ডিউ টু প্রেসারের কারণে পাইলোরিক স্ফিংটার দিয়ে লিক করে এটা ডিউডেনামে চলে যাবে, এবং দেয়ার বাই
pyloric sphincter can control the rate of movement of chyme from stomach to the duodenum, যেটা আমরা স্টমাক এম্পটিং এ একটু আলোচনা করব একটু পরেই। তো যাই হোক, আমরা মিক্সিং নিয়ে কথা বলছিলাম যে মিক্সিংটা আসলে শুরুতে যখন পেরিস্টালটিক ওয়েবটা উইক থাকে, ফুড পার্টিকেল গুলোকে এটা সুইপ করে এন্ট্রামের দিকে নিয়ে যায় এবং ফাইনালি এই ফুড পার্টিকেল গুলো কিন্তু ক্লোজড স্ফিংটারে, পাইলোরিক স্ফিংটারে এইটা বাধাগ্রস্ত হয়ে আবার কিন্তু বাউন্স ব্যাক করে। এজন্য এটা বলা হচ্ছে ইট ইজ এটাকে মিক্সিং ওয়েভ বলা হচ্ছে, দ্যাট ইজ বেসিক্যালি এ কম্বিনেশন অফ পেরিস্টালসিস এন্ড রেট্রোপালশন। ওকে, আচ্ছা। আর হাঙ্গার কন্ট্রাকশন নিয়ে কিন্তু আমরা প্রিভিয়াস ক্লাসে কথা বলছি। এমটি স্টোমাকে যে মুভমেন্ট হয় সেটাকে আসলে আমরা বলছি হাঙ্গার কন্ট্রাকশন। এই বিষয়ে আজকে আর আমরা কথা বলবো না, আগাই যাব আমরা। তাহলে এখন আমরা চলে যাচ্ছি গ্যাস্ট্রিক এমটি। গ্যাস্ট্রিক এমটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বোথ ফর রিটেন এন্ড ভাইভা এক্সামিনেশন। গ্যাস্ট্রিক এমটি থেকে ফ্রিকুয়েন্টলি কিন্তু পরীক্ষাতে আসে। সো emptying নাম শুনেই বোঝা যাচ্ছে this is the process by which content of the stomach is emptied into the duodenum. Very simple definition. So gastric emptying results from a progressive wave of forceful contraction, যেটা আমি অলরেডি একটু আগেই কিন্তু আলোচনা করছি যে এই যে মিড স্টোমাক থেকে যে পেরিস্টালটিক কন্ট্রাকশনটা ডেভেলপ করতেছে, এটা প্রোগ্রেসিভলি যত কাইমের অ্যামাউন্ট বাড়তে থাকে ধীরে ধীরে এটা প্রোগ্রেসিভ স্ট্রং হইতে থাকে। So progressive wave of forceful contraction which sequentially involve antrum, pylorus and proximal duodenum. যখন এই forceful gastric emptying wave spread over the antrum as a strong peristaltic ring-like contraction that create a pressure of 50 to 70, যেটা আমি বলতেছিলাম যে একটা strong pressure create করবে finally 50 to 70 centimeter of water, that is 6 times as powerful as that produced by mixing wave. নরমালি যে মিক্সিং ওয়েভের কথা বলছে তার চেয়ে 6 গুণ বেশি পাওয়ারফুল একটা পেরিস্টালটিক কন্ট্রাকশন যখনই আসবে এবং thereby this chyme it is pumped in a beat at a time into the small intestine. যদিও কিন্তু পাইলোরিক স্ফিংটার ক্লোজ, তারপরেও যেহেতু এই যে এটার কনসিস্টেন্সি সেমি সলিড, হ্যাঁ, দেখা যাচ্ছে 2 থেকে 7 ml এই স্ট্রং পেরিস্টালসিসের ধাক্কায় পাইলোরিক স্ফিংটার দিয়ে এইটা ডিউডেনামে চলে যাবে। ওকে, সো আমি জাস্ট এটাই বোঝাতে চাচ্ছি এইখানে আসলে পাইলোরিক স্ফিংটারটা যে রিল্যাক্সেশন হবে এবং ওইটা যেতে দিবে তা না, এটা ডিপেন্ড করবে স্টোমাক থেকে যে স্ট্রং পেরিস্টালটিক ওয়েভটা ডেভেলপ করবে and that will finally forcibly push this chyme into the duodenum at this rate, that is 20 na 2 to 7 ml at a time. Okay, and this peristaltic wave which provide this pumping action are known as pyloric pump. So that is gastric emptying টা আমরা বোঝার চেষ্টা করলাম। এখন আমরা what are the factors regulating the gastric emptying? So usually gastric emptying time 2 to 3 hours, কোন বইতে 3 to 4 hours লেখা আছে, তো আমরা ধরে নেই 3 ঘন্টা এভারেজ 3 hours আমরা ধরে নিই। So and it is emptying, this emptying is regulated by various factors. এটা আমাদের কিন্তু খুব গুরুত্ব সহকারে পড়তে হবে যে গ্যাস্ট্রিক এম্পটিং এর যে ফ্যাক্টর গুলো, এর ভিতরে কিছু ফ্যাক্টরস আছে গ্যাস্ট্রিক ফ্যাক্টরস। তার ভিতরে ধরেন কনসিস্টেন্সি অফ দ্য গ্যাস্ট্রিক কন্টেন্ট। কনসিস্টেন্সি বলতে এখানে যত বেশি কনসিস্টেন্সি, যত লিকুইড হবে, হ্যাঁ, কনসিস্টেন্সি যেমন লিকুইডস it will empty much faster than solid. So that is the role of consistency of the food. আর যত বেশি এটা হার্ড বা সলিড হবে তত এম্পটিং এ ডিলে হবে। তাহলে এটা একটা ফ্যাক্টর, কনসিস্টেন্সি অফ দ্য গ্যাস্ট্রিক কন্টেন্ট। আরেকটা হচ্ছে ভলিউম অফ দ্য গ্যাস্ট্রিক কন্টেন্ট। ভলিউমটা যত বেশি, গ্যাস্ট্রিক এম্পটিং ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ভলিউম। ওকে, দেন এছাড়া খেয়াল করেন গ্যাস্ট্রিক ভলিউম যদি বেশি হয়, হ্যাঁ, যত বেশি লোড দিবেন তত বেশি স্ট্রেচিং হবে। স্ট্রেচিং হইলে কিন্তু এন্ট্রাল যে মিউকোজা থেকে আপনারা জানেন যে ডিস্টেন্ট প্রেসারের কারণে, ডিস্টেন্ডিং প্রেসারের কারণে কিন্তু জি সেল স্টিমুলেটেড হয় এন্ড দ্যাট উইল রিলিজ গ্যাস্ট্রিন। এবং এই গ্যাস্ট্রিন কিন্তু এই যে পাইলোরিক পাম্প যেটা বললাম একটু আগে, it will enhance the activity of the pyloric pump and therefore promotes gastric emptying.
সো এখানে একটা হরমোনাল কারণ বললাম, সেটা হচ্ছে গ্যাস্ট্রিন। আর আরেকটা হচ্ছে টাইপ অফ ফুড, নেচার অফ ফুড দ্যাট প্রেজেন্ট ইন দ্য স্টোমাক। আমরা সবাই জানি কার্বোহাইড্রেট রিচ ফুড ইট কজেস র্যাপিড গ্যাস্ট্রিক এম্পটিং। প্রোটিন রিচ ফুড এটা আরেকটু স্লো, এন্ড ফ্যাট রিচ ফুড কজেস দ্য স্লোয়েস্ট গ্যাস্ট্রিক এম্পটিং। তার মানে সবচেয়ে বেশি টাইম লাগে হচ্ছে ফ্যাট এম্পটিং এর জন্য, প্রোটিন মাঝামাঝি, আর র্যাপিড এম্পটিং হয় হচ্ছে কার্বোহাইড্রেট, আর সবচেয়ে বেশি ফাস্ট এম্পটিং হচ্ছে লিকুইড। ওকে, সো এগুলা হচ্ছে গ্যাস্ট্রিক ফ্যাক্টরস দ্যাট এনহ্যান্স গ্যাস্ট্রিক এম্পটিং আর দ্যাট ইনফ্লুয়েন্স গ্যাস্ট্রিক এম্পটিং। তো এখানে একটা ইনফরমেশন হচ্ছে, এই যে ফ্যাটটা ডিলেড এম্পটিং হয়, এই জন্য হয় কি দেখা যাচ্ছে যে সাম পিপুল কনজিউম ফ্যাট বিফোর এ ককটেল পার্টি। হ্যাঁ, তাতে সুবিধা কি, ফ্যাট কিপস দ্য অ্যালকোহল ইন দ্য স্টোমাক longer time, and slowing the absorption and reducing the chances of intoxication. তো দুই দিক দিয়ে সুবিধা, ইনটক্সিকেশনটা যাতে না হয় সেটার দিকে হেল্প করতেছে। আর একটা হচ্ছে এটা যত আস্তে আস্তে ইয়ে হবে তত ফিলিংসটা তত বেশি প্রলংগেশন হবে নাকি। আচ্ছা, যা হোক, এগুলো অবশ্য আমাদের দেশের কালচারে নাই, তারপর আমরা একটু ইনফরমেশনটা শেয়ার করলাম। এখন আসেন ডিউডেনাল ফ্যাক্টর। গ্যাস্ট্রিক ফ্যাক্টর গুলো আলোচনা করলাম, এখন ডিউডেনাল ফ্যাক্টর। ডিউডেনাল ফ্যাক্টরের ভিতরে এখানে একটা ইনহিবিটরি রিফ্লেক্স, যেটাকে আমরা বলি এন্টেরোগ্যাস্ট্রিক ফিডব্যাক রিফ্লেক্স, এন্টেরোগ্যাস্ট্রিক নার্ভাস রিফ্লেক্স, যাই বলেন না কেন, এটা ফ্রম দা ডিউডেনাম থেকে আসলে এই রিফ্লেক্সটার উৎপত্তি। এন্ড দ্যাট ক্যান ইনিশিয়েট, অ্যাকচুয়ালি দ্যাট উইল ইনহিবিট দ্য গ্যাস্ট্রিক এম্পটিং। ওকে, তো এটা রিফ্লেক্সটার পাথওয়ে আমি লাস্টের দিকে আলোচনা করব যে কিভাবে রিফ্লেক্সটার আরেকটা কাজ করছে। তো বাট হোয়াট আর দ্য ফ্যাক্টরস, এই ডিউডেনামে কি কি ফ্যাক্টর দ্যাট উইল ইনিশিয়েট দিস রিফ্লেক্স? এক নম্বর কথা হচ্ছে ডিগ্রি অফ ডিস্টেনশন অফ দ্য ডিউডেনাম। ডিউডেনামে যত আপনার কাইম আসতেছে, কন্টেন্ট বাড়তেছে, ডিউডেনামটা ডিস্টেনশন হচ্ছে, এটা কিন্তু এই ইনহিবিটরি একটা ফিডব্যাক দিবে পাইলোরিক পাম্পে বা স্টোমাক মটিলিটিকে। তারপরে প্রেজেন্স অফ এনি ডিগ্রি অফ ইরিটেশন অফ দ্য ডিউডেনাল মিউকোজা, দেন ডিগ্রি অফ অ্যাসিডিটি অফ দ্য ডিউডেনাল কাইম, যত বেশি পিএইচটা অ্যাসিডিক হবে তত বেশি ইনহিবিটরি ইম্পালস পাঠাবে and to inhibit the gastric motility. এমন অসমোলারিটি অফ দ্য কাইম, presence of certain breakdown products in the chyme, especially the breakdown products of protein and perhaps to a lesser extent of fats. So these are the duodenal factor. এর সাথে কিছু হরমোনাল ফ্যাক্টরস আছে, যেমন কোলেসিস্টোকাইনিন, গ্যাস্ট্রিক ইনহিবিটরি যে পেপটাইড আছে সিক্রেটিন, এরা কি করবে, গ্যাস্ট্রিক এম্পটিংটাকে ইনহিবিট করছে, এরা হচ্ছে হরমোনাল ফিডব্যাক দিচ্ছে। আর নিউরোনাল যে ইনহিবিটরি রিফ্লেক্স, যেটা বললাম যে উপরে যে কারণগুলি, এই কারণে তারা স্টোমাকে ইনহিবিটরি ফিডব্যাক দিবে। কারণ হচ্ছে কি, স্টোমাকে যদি ইনহিবিটরি ফিডব্যাক না দেয় এবং স্টোমাকের কন্টেন্ট যদি খুব হাই রেটে ডিউডেনামে আসা শুরু করে, সো ডিউডেনামে তো একটা ক্যাপাসিটি আছে যে একটা সার্টেইন টাইমে এসে একটা সার্টেইন অ্যামাউন্ট অফ এই কাইমকে প্রসেসিং করতে পারবে ডাইজেশন অ্যাবজর্পশনে। ওকে, বাট যদি রেটটা বেড়ে যায়, the duodenum cannot accommodate the digestion and absorption at appropriate rate. That is why যখন অলরেডি ডিউডেনামে কন্টেন্ট আসতেছে, তখন ওরা একটা ইনহিবিটরি ফিডব্যাক দিয়ে দেয় স্টোমাকে যে বাবা এখন যা পাঠাইছো এইটুক নিয়ে আমি আগে প্রসেসিং করে নিই, এরপরে এইটুক কাজ শেষ হলে দেন নেক্সট ম্যাটেরিয়াল পাঠাবা। ওকে, সো এই জিনিসটাই এখানে আমি বোঝানোর চেষ্টা করেছি। আর নিউরাল ফ্যাক্টর, এখানে দেখেন যে আমরা তো জানি যে ভ্যাগাল স্টিমুলেশন অর্থাৎ প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশনের কারণে গ্যাস্ট্রিক এম্পটিং এনহ্যান্স হবে। ওকে, তো কারো যদি ভ্যাগোটমি করা হয় তাহলে কিন্তু কি হবে, ভ্যাগোটমির ক্ষেত্রে কিন্তু ইট উইল প্রোডিউস গ্যাস্ট্রিক স্ট্যাসিস। হ্যাঁ, and consequently whenever vagotomy is performed for the treatment of peptic ulcer, usually a drainage procedure like pyloroplasty or gastrojejulostomy করে দেওয়া হয়, and is also performed to ensure proper passage of food from the stomach into the duodenum। কারণ এটা না করলে কি হবে, যে আপনার গ্যাস্ট্রিক স্ট্যাসিস ডেভেলপ করতেছে, সেটা যাতে প্রবলেম না হয় এই জন্য গ্যাস্ট্রোজেজুলোস্টমি করে দেওয়া হয়। ওকে, আর সিম্প্যাথেটিক স্টিমুলেশন হলে এটা ইনহিবিটরি, এটা তো জানেন,
নার্ভাস সিস্টেমেরও এগুলো আলোচনা হয়, এগুলো এখন ডিটেইলে যাব না। তাহলে আমরা কি কি ফ্যাক্টর পেলাম, যে এখানে ডিউডিনাল যে ফ্যাক্টর, গ্যাস্ট্রিক ফ্যাক্টর গুলো দেখলাম, ডিউডিনাল কিছু ফ্যাক্টর দেখলাম, এবং হরমোনাল ফ্যাক্টর কোন কোন হরমোন এখানে রোল প্লে করছে, এবং নিউরাল যে ফ্যাক্টর। সেইভাবে কিন্তু আমরা গ্যাস্ট্রিক এমটিং সম্পর্কে অনেক কথাই পরীক্ষায় লিখতে পারবো, এবং আশা করি এত এইভাবে যদি লিখতে পারি ভালো মার্কস পাবো। এখন আমরা চলে যাই স্মল ইন্টেস্টাইনে। আমরা গ্যাস্ট্রিক মর্টিলিটি সম্পর্কে তাহলে কি কি মর্টিলিটি পাইলাম মনে আছে কিনা? এমটি স্টোমাকে এমএমসি, হ্যাঁ, এমটি স্টোমাকে এমএমসি সম্পর্কে আমাদের আলোচনা হয়ে গেছে। আর ফলোইং মিলের পরে আমরা কি পাইলাম? প্রথমে রিসেপটিভ রিল্যাক্সেশন, তারপরে আমরা বলতে পারি মিক্সিং ওয়েভ, যেটা দ্যাট ইজ এ কম্বিনেশন অফ পেরিস্টালসিস এন্ড রেট্রোপালশন, দেন পেরিস্টালটিক মুভমেন্ট, গ্যাস্ট্রিক এমটি, তাই না? সো দিস আর দ্য ডিফারেন্ট মুভমেন্টস অফ স্টোমাক। এখন আমরা চলে যাব মটিলিটি অফ দ্য ইন্টেস্টাইন, ইন্টেস্টিনালি কি কি ধরনের মটিলিটি আছে। তো এখানে আমরা শুরুতেই এখানে যে মোস্ট ইম্পর্টেন্ট যে প্যাটার্ন সেটা হচ্ছে মিক্সিং মুভমেন্ট, যেটাকে আমরা সেগমেন্টেশন বলি। মিক্সিং মিক্সিং তো এটাকে আমরা বলি যে বেসিক প্যাটার্নই বলি। তো এই মিক্সিংটাকেই স্মল ইন্টেস্টাইনে এইটার নাম হচ্ছে সেগমেন্টেশন কন্ট্রাকশন। ওকে, আরেকটা যে মুভমেন্ট হবে স্মল ইন্টেস্টাইনে, যে প্রপালসিভ যে মুভমেন্টটা হয় সেটাকে আমরা বলি পেরিস্টালটিক কন্ট্রাকশন। এবং আরেকটা কন্ডিশন আছে পেরিস্টালটিক রাশ, দ্যাট ইজ এ ডিফারেন্ট সিচুয়েশনে পেরিস্টালটিক রাশ হয়। তো যা হোক, এখন আমরা তাহলে শুরুতে আমি একটু পেরিস্টালসিস নিয়ে আলোচনা করি। পেরিস্টালসিসের এটা স্টোমাকেও আমরা দেখেছি, বাট একবারে আমি এখন পেরিস্টালসিসের মেকানিজমটা আলোচনা করব। যে ডেফিনেটলি পেরিস্টালসিস আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ইট ইজ এ রিফ্লেক্স রেসপন্স, কারণ এটা শুরু হবে যখনই কোনো গাটের কোনো একটা সার্টেন পয়েন্টে আপনার এই যে ফুড পার্টিকেল গুলো গিয়ে ডিসটেনশন করবে, গাট ওয়ালকে স্ট্রেচিং হবে, তখনই কিন্তু এখানকার যে মাইন্ট্রিক যে নার্ভাস সিস্টেম সেটা স্টিমুলেটেড হবে। So it is a reflex response that is initiated when the gut wall is stretched by the content of the lumen and propelling the content of the lumen in analog directions. That is simply called peristalsis or peristalsis reflex. Now, পেরিস্টালসিস এটা জিআইটির অল পার্টেই হচ্ছে, ফ্রম ইসোফেগাস টু রেকটাম। আমরা তো দেখেছি যে আসলে ফ্যারিংসও পেরিস্টালসিস ওয়েব ছিল, ইসোফেগাসে আছে, এবং রেকটাম পর্যন্ত পেরিস্টালসিস হবে। এবং এই রেটটা হচ্ছে বলা হচ্ছে 2 to 25 সেন্টিমিটার পার সেকেন্ড। এর সাথে অনেক সময় ভাইবা পরীক্ষাতে জিজ্ঞাসা করে বসতে পারে যে পেরিস্টালসিস আর কোথায় কোথায় হয়। গাটে হচ্ছে, এটা তো আমরা এখানে পড়াশোনা করতেছি। এছাড়া বাইল ডাক্টে হবে কিছু, তারপরে গ্ল্যান্ডুলার যে ডাক্টগুলি আছে, ইউরেটারে হয়, মেনি আদার স্মুথ মাসেল টিউবস অফ দ্য বডি, হ্যাঁ, যেমন ফ্যালোপিয়ান টিউব। আমরা কয়েকটা এক্সাম্পল এইভাবে দিতে পারি যদি প্রশ্নটা করে বসে, যে আর কোথায় কোথায় পেরিস্টালসিস হয়। স্মুথ মাসেল টিউবস যেখানেই থাকবে সেখানে পেরিস্টালসিস আছে। এখন মেকানিজম অফ পেরিস্টালসিসটা আলোচনা করি। আসলে জানি না কতদূর আলোচনা শেষ করতে পারবো, সময় 40 মিনিট। আচ্ছা দেখি মেকানিজম আমরা যদি খেয়াল করি, ফার্স্টে কি হবে, একটা সার্টেন পয়েন্টে বাই দ্য ফুড কন্টেন্ট দিয়ে গাট ওয়ালটা কি হবে, স্ট্রেচিং হবে, স্ট্রেসড। তখন কি হবে, এই সেরোটনিন রিলিজ হবে, ওখানকার যে নার্ভ এন্ডিং থেকে সেরোটনিন রিলিজ হবে। সেরোটনিন আবার কি করবে, এখানকার যে সেন্সরি যে অ্যাফারেন্ট নিউরনগুলি আছে এগুলোকে অ্যাক্টিভেট করবে। এইগুলো যখন অ্যাক্টিভেট হবে তখন মাইন্ট্রিক প্লেক্সাসটা অ্যাক্টিভেট হবে। তাহলে আপনি এতগুলো কথা না বলে একবারে যদি পরীক্ষার সময় মনে না থাকে, গাট ওয়াল স্ট্রেস, মাইন্ট্রিক নার্ভাস সিস্টেম কি হবে, যেহেতু গাট ওয়ালের ভিতরে মাইন্ট্রিক প্লেক্সাস আছে সেটা স্টিমুলেটেড হবে। তো দেখো আরেকটু ডিটেইল বলতে চাইলে এভাবে লিখতে পারেন। আর দেন এখানে একটা জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে, এই মাইন্ট্রিক প্লেক্সাসে এখানে কোলিনার্জিক কিছু ফাইবারস আছে। কোলিনার্জিক যে ফাইবারগুলো, এগুলো ফাইবারগুলো আসলে অ্যারেঞ্জমেন্টটা একটু ভিন্নভাবে থাকে। কিছু ফাইবার থাকবে হচ্ছে তাদের ডিরেকশনটা থাকে রেট্রোগ্রেড, হ্যাঁ, অর্থাৎ তাদের ডিরেকশনটা থাকবে কর্ডাল টু ওরাল। এবং এই রেট্রোগ্রেড ডিরেকশনে যে কোলিনার্জিক ফাইবারগুলো থাকবে তারা তাদের যে সিক্রেট করবে সাবস্টেন্স পি এবং এসিটাইল কোলিন।
হুম, এবং এই এই যেহেতু এদের ডিরেকশনটা রেট্রোগ্রেড, এই জন্য হবে কি, যেখানে যে ফুটবলাস যেখানে অবস্থিত, সেই পজিশন থেকে এই ফুটবলাসের পিছনের দিকে এই সাবস্টেন্স গুলো রিলিজ হচ্ছে, সাবস্টেন্স পি এবং এসিটাইল কোলিন। এবং এই জন্য ফুটবলাসের পিছনে এরা কি করতেছে, স্মুথ মাসেলের কন্ট্রাকশন করতেছে বিহাইন্ড দ্য বোলাস। আবার at the same time the cholinergic neuron that are passing in anterograde direction, এবং কিছু ফাইবার আছে তাদের ডিরেকশন অ্যান্টেরোগ্রেড অর্থাৎ ওরাল টু কডাল ডিরেকশন। এরা কি করবে, এরা সিক্রেট করবে নাইট্রিক অক্সাইড এবং ভিআইপি। তারা জানেন যে নাইট্রিক অক্সাইড ভিআইপি এরা স্মুথ মাসেলের রিল্যাক্সেশন করবে। তাহলে কি হচ্ছে দেখেন, যে স্টিমুলেটেড পোর্শন যেখানে ফুটবলাসটা আছে তার পিছনে হচ্ছে কনস্ট্রাকশন, অর্থাৎ বিহাইন্ড দ্য ফুটবলাস কনস্ট্রিকটিভ রিং অ্যাপিয়ার করতেছে, আর অ্যাহেড অফ দ্য ফুটবলাস সামনে দ্যাট ইজ অ্যান্টেরোগ্রেড ডিরেকশনে সেখানে কিন্তু রিল্যাক্সেশন হচ্ছে। তাইলে কারণটা হচ্ছে এই যে ফাইবারটার অ্যারেঞ্জমেন্টের কারণে। হ্যাঁ, একটা রেট্রোগ্রেড ডিরেকশনে আর অ্যান্টেরোগ্রেড ডিরেকশনে, এই দুই ডিরেকশনে যে কোলিনার্জিক ফাইবারগুলো অ্যারেঞ্জমেন্ট আছে এই কারণে, এবং তাদের যে এন্ডিং থেকে যে নিউরোট্রান্সমিটারের যে ডিফারেন্ট নিউরোট্রান্সমিটার রিলিজ হওয়ার কারণে রেসপন্সটা হচ্ছে ডিফারেন্ট, বিহাইন্ড দ্য ফুটবলাস কন্ট্রাকশন, অ্যাহেড অফ দ্য ফুটবলাস রিল্যাক্সেশন। তো এই কথাগুলোই আসলে এখানে লেখা আছে। এরপরে কি হচ্ছে, যেহেতু পিছনে ফুটবলাসের পিছনে কি হয়েছে, কনস্ট্রিকশন ডেভেলপ করছে, তো দ্যাট উইল পুশ দ্য বোলাস ইন ফরওয়ার্ড ডিরেকশন। যেহেতু ফরওয়ার্ডে রিল্যাক্সেশন আছে তাহলে সহজেই কিন্তু কি হবে, এই ফুটবলাসটা বা এই কন্ট্রাকশনটা আলটিমেটলি ওরাল টু কর্ডাল ডিরেকশনে কি করবে, মুভ করবে। এইখানে দেখেন ছবির মাধ্যমে দেখানো হয়েছে। তাহলে আমি যদি ধরি যে এইটা হচ্ছে রেট্রোগ্রেড ডিরেকশনের যে ফাইবার গুলো, সেখান থেকে রিলিজ হচ্ছে এসিড, তারা কি করতেছে, এই যে অ্যান্টেরোগ্রেড ডিরেকশনে এখান থেকে তারা নাইট্রিক অক্সাইড এবং ভিআইপি রিলিজ করছে। তারা কিন্তু এখানে দেখেন রিল্যাক্সেশন। তাহলে কি হচ্ছে, ফুড পার্টিকেলটা যেহেতু পিছনে কনস্ট্রিকশন, তাহলে ফুড পার্টিকেলটা সামনের দিকে পুশ করবে না, খেয়াল করেন। এবং ফুটবলাসের সামনে রিল্যাক্সেশন, তাহলে খুব সহজে একটু মুভ করবে। আবার কি হবে, এই ফুটবলাসটা আবার যে নতুন পয়েন্টে এসে অবস্থান নিল, আবার সে তার সেই জায়গার মাইন্ড রিপ্লেস আবার স্টিমুলেট করবে, আবার তার পিছনে এখানে আবার একটা কনস্ট্রিকটিভ রিং অ্যাপিয়ার করবে, সামনে রিল্যাক্স হবে এবং আলটিমেটলি এটাকে ফার্দার পুশ করবে। এইভাবে আলটিমেটলি এই কনস্ট্রিকটিভ রিংটা দেখেন ওরাল টু কর্ডাল ডিরেকশনের দিকে মুভ করতেছে এবং ফুড যে পার্টিকেলটাকে, হ্যাঁ, এটাকে প্রপেল করে করে অ্যানালগ ডিরেকশনে নিয়ে যাবে। দ্যাট ইজ দ্য ভেরি বেসিক প্রসিডিউর অফ পেরিস্টালসিস। আবারও দেখানো হয়েছে এই যে পিছনে পেরিস্টালটিক রিং, এটা হয়তো একটা রিং তাকে পুশ করে ফিউ সেন্টিমিটার সামনে ঠেলে দিল, আবার ওই নতুন পজিশনে যখন ফুটবলাসটা গেল ওই অংশে ডিস্টেন্ডেড হবে, আবার একই ঘটনা ঘটবে, বুঝতে পারছেন, আবার পিছনের দিকে রিং অ্যাপিয়ার করবে, সামনে রিল্যাক্স হবে। সো আলটিমেটলি দেখা মনে হবে যে একটা রিং ফরওয়ার্ড ডিরেকশনে মুভ করতেছে, এন্ড দ্যাট উইল ফাইনালি প্রপেল দ্য ফুড কন্টেন্ট ইন অ্যানালগ ডিরেকশন। তো যাই হোক, এবং এই পেরিস্টালসিস মুভমেন্টের ডিরেকশনটা অ্যানালগ ডিরেকশনে যাবে, ল অফ গাট, এটা আগের ক্লাসে আলোচনা হয়ে গেছে। আর পেরিস্টালটিক রাশ অনেক সময় দেখা যাচ্ছে এই পেরিস্টালটিক ওয়েভটা বিকাম ভেরি মাচ পাওয়ারফুল এবং র্যাপিড। এটার স্পিড এবং পাওয়ার দুইটাই বেড়ে যায়, তখন সেটাকে আমরা বলি পেরিস্টালটিক রাশ। কি কারণে হয়, সাধারণত যদি ইন্টেস্টিনাল মিউকাসে কোনো কারণে ইন্টেন্স ইরিটেশন হয়, সেই ইরিটেশনটা বিভিন্ন ইনফেকশাস এজেন্ট বা বিভিন্ন ধরনের টক্সিন বা কোনো কেমিক্যাল দিয়ে হতে পারে, যেটা তখন আমরা যখন আসলে ডায়রিয়ার এক্সপেরিয়েন্সটা ডিউ টু হয় কিন্তু এই পেরিস্টালটিক রাশের কারণে। আচ্ছা, তাহলে আমাদের পেরিস্টালসিস নিয়ে আমার মনে হয় আলোচনা শেষ। এখন আমরা আসি স্মল ইন্টেস্টাইনে যে আরেকটা মুভমেন্টের প্যাটার্ন বলেছিলাম, দ্যাট ইজ অ্যাকচুয়ালি মিক্সিং কন্ট্রাকশন, বা যেটাকে আমরা এই অংশে সেগমেন্টেশন কন্ট্রাকশন বলি। এটা একটু ডিফারেন্ট। খেয়াল করেন, এখানে ইন্টেস্টিনাল ওয়ালটা যখন স্ট্রেচিং হবে, that elicits localized concentric contraction spaced at interval along the intestine, and this contraction causes segmentation of the small intestine.
যাক, এগুলো লাইন পড়ে কিছুই বোঝা যাবে না, বোঝা যাবে ছবিটা দেখলে। আমি ছবিটা আগে দেখাই। এখানে খেয়াল করেন যে স্মল ইন্টেস্টাইনের মাল্টিপল পয়েন্টে একটা সার্টেইন স্পেস পরপর বা একটা সার্টেইন ইন্টারভেল পরপর কনস্ট্রিকটিভ, এখানকার যে সার্কুলার মাসেলগুলি আছে সেটা কনস্ট্রিকশন করছে, যার ফলে হচ্ছে কি স্মল ইন্টেস্টাইনটা মনে হচ্ছে কতগুলো সেগমেন্টে বিভক্ত হয়ে গেছে। এই জন্য এই কারণেই কিন্তু এটার নাম হচ্ছে সেগমেন্টেশন কন্ট্রাকশন। ওকে, বিকজ constrictive ring that appear at multiple point at a regular spacing, and that resembles the appearance that small intestine is divided into a different segments. So that is why it is called a segmentation contraction. তাহলে আমরা যদি একটু দেখি মেকানিজমটা, যে when a segment of bowel contract at both end, যেখানে এইখানে দেখেন শুরুতে ছবিটা এইখানে ফুটবলাসটা বা কাইমটা আছে, তাহলে কাইমের দুই পাশে খেয়াল করেন এই যে একটা পয়েন্ট এখানে দেখানো হয়েছে এবং এই পাশে দুই পাশে কি হবে, কন্ট্রাক্ট করবে। আচ্ছা, এরপরে হবে কি, এরপরেই যেটা হবে এই যে সেগমেন্টটা, যেই সেগমেন্টে এই যে ফুটবল কাইমটা আছে তার যে মিড পয়েন্ট, এই দেখেন এই যে হচ্ছে মিড পয়েন্ট, এই মিড পয়েন্টে আবার কন্ট্রাকশন করবে। সো সেকেন্ড কন্ট্রাকশন অকার্স ইন দ্য সেন্টার অফ দ্য সেগমেন্ট। তাহলে সেন্টারে যদি এইখানে কনস্ট্রিকশন হয় তাহলে খেয়াল করেন এর ভিতরে যে কাইমটা ছিল, কাইমটাকে দেখেন এই যে কন্ট্রাকশনটা ডেভেলপ করলো এবং কাইমটাকে সে দুই ভাগে ভাগ করে ফেললো এবং দুই পাশে কি হলো, সরে গেল তারা। এরপরে আবার কি হবে, আবার এই দুই পাশে কি হবে, কন্ট্রাকশন করবে। এই যে এখন যদি এই সেগমেন্টের সেন্ট্রালি কন্ট্রাক্ট করে এবং এই সেগমেন্টের এইখানে কন্ট্রাক্ট করে, তাহলে আবার তারা কি হবে, পুশ করে তাদেরকে এক জায়গায় চলে আসলো। তাহলে মানে সোজা কথা দেখেন, একবার এই পাশে কন্ট্রাকশন করলে এই পাশে সরে গেল, তারপরে আবার এই পাশে যখন কন্ট্রাকশন করলে একদিকে রিল্যাক্সেশন। এইভাবে আলটিমেটলি কি হইতে থাকবে, এটা মুভমেন্ট হবে ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড। আলটিমেটলি কোনো দিকেই নেট তারা কি হবে না, তাদের অবস্থানে নেট কোনো পরিবর্তন হবে না। এই একটা জায়গায় ধাক্কা খাবে, একবার সামনে যাতে ধাক্কা খেয়ে পিছনে ফিরে আসবে, ব্যাক অ্যান্ড ফরওয়ার্ড, এভাবে আসলে মিক্সিং হইতে থাকবে। এটাকেই আসলে বলা হচ্ছে সেগমেন্টেশন। তবে সেগমেন্টেশনটাকে পরীক্ষার সময় স্যাররা হঠাৎ করে প্রশ্ন করে, আচ্ছা বলতো এইটার আরেকটা সুন্দর নাম আছে, এই মুভমেন্টটাকে কি বলা হয়, চপিং। চপিং, আমরা যে কিমা বানাই, হ্যাঁ কসাইরা একেবারে এই যেভাবে কন্ট্রাকশন করে করে কাইমটাকে চপ করে করে এটা মাল্টিপল ভাগে ভাগ করে ফেলতেছে। ওকে, সো এটা অনেক সময় জিজ্ঞেস করে চপিং মুভমেন্ট বা চপিং অ্যাকশন। তো আমার মনে হয় সেগমেন্টেশন সম্পর্কে এতটুকু জানলেই হবে। জাস্ট প্রথমে আমাদেরকে এইটুকুই বুঝলে হবে যে ফুড যেটা কাইমের দুই এন্ডে কন্ট্রাকশন করবে, এরপরে করবে কি ওই সেগমেন্টের মিড পোর্শনে আবার কন্ট্রাকশন ডেভেলপ করবে। সো আলটিমেটলি কি হবে, টু ফোর্স দ্য কাইম বোথ ব্যাকওয়ার্ড এন্ড ফরওয়ার্ড, therefore segmentation contraction chop the chyme 2 or 3 times per minute, এক মিনিটে 2 থেকে 3 বার এই চপিং করবে, and in this way promoting the progressive mixing of the food with the secretion of small intestine. তো আপনারা যদি একটু ছবি দেন এবং এইভাবে একটু অ্যারো দিয়ে এই 3-4 লাইন দিতে পারেন তাহলে সেগমেন্টেশনের ভালো একটা শর্ট নোট হয়ে যাবে। তো যাই হোক, স্মল ইন্টেস্টিনাল মটিলিটি গুলো আমরা পড়লাম। আর আবার সেই একই কথা, স্মল ইন্টেস্টাইনাল এই যে মিক্সিং মুভমেন্ট, সেগমেন্টেশন এবং পেরিস্টালসিস পড়লাম, এইটা হচ্ছে কি ফেড স্টেটে হবে। ফেড মনে আছে কিনা, আফটার মিল। আর যখন আবার স্মল ইন্টেস্টাইন এমটি হয়ে যাবে, এমটি তখন কোন মুভমেন্ট হবে, এমএমসি। মনে রাখতে হবে এমএমসি হয় হচ্ছে স্টোমাকে এবং স্মল ইন্টেস্টাইনে এমটি কন্ডিশনে। ওকে, তো এটা এই দুই ক্ষেত্রে কমনলি আমরা ওই মুভমেন্টটা দিতে পারবো। এখন আসেন ইন্টেস্টিনাল যে মটিলিটি, অনেক সময় এমসিকিউ এর জন্য এটা দরকার। এখানে হরমোনাল যে ইনফ্লুয়েন্স সেটা হচ্ছে গ্যাস্ট্রিন, কোলেসিস্টোকাইনিন এন্ড দ্য মটিলিন। এটার কথা তো ভুলাই যাবে না, নামের সাথেই হচ্ছে মটিলিন, মুভমেন্ট, মটিলিটি। ওকে, সেরোটোনিন, এইগুলা ইন্টেস্টিনাল মটিলিটিটাকে কি করবে, স্টিমুলেশন করবে বা এনহ্যান্স করবে। ওকে, এবং কনভার্সলি সিক্রেটিন এবং গ্লুকাগন
they will inhibit the intestinal motility. অনেক সময় এমসিকিউ তে থাকে ফলোইং factors increase intestinal motility or decrease intestinal motility. ওকে, আর এর সাথে এটা গেল হরমোনাল ফ্যাক্টর। আর রিফ্লেক্সের ভিতরে গ্যাস্ট্রোইলিয়াল রিফ্লেক্স এন্ড গ্যাস্ট্রোএন্টেরিক বা আমরা বলতে পারি গ্যাস্ট্রোএন্টেরিক রিফ্লেক্স, এটাও কি করতেছে ইন্টেস্টিনাল মর্টিলিটিটাকে ইনক্রিজ করবে। এই রিফ্লেক্স নিয়ে আমরা লাস্টের দিকে একটু কথা বলবো। তবে খেয়াল রাখতে হবে যদি গ্যাস্ট্রিক শুধুমাত্র গ্যাস্ট্রিক মর্টিলিটির কথা বলে সেক্ষেত্রে কোলেসিস্টোকাইনিন কিন্তু গ্যাস্ট্রিক মর্টিলিটি ইনহিবিট করে, যেটা গ্যাস্ট্রিক এন্ট্রির মধ্যে পড়িয়েছি। সো এটা একটু খেয়াল করবেন যে গ্যাস্ট্রিক মর্টিলিটি বললো না ইন্টেস্টিনাল মর্টিলিটি বললো, এটা একটু শিওর হয়ে তারপর আমরা এমসিকিউটা উত্তরটা দিব। এখন চলে আসি লার্জ ইন্টেস্টাইনে। লার্জ ইন্টেস্টাইনে কি হচ্ছে, এখানকার মেইনলি যে মর্টিলিটির প্যাটার্ন সেটা প্রপালসিভ যে মুভমেন্টটা হয় এটাকে আমরা বলি মাস মুভমেন্ট বলি, মাস পেরিস্টালসিস বলতে পারি বা মডিফাইড পেরিস্টালসিস বলতে পারি। হ্যাঁ, সো ইউজুয়ালি দেখা যাচ্ছে এইটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 to 3 টাইমস ইচ ডে। এটা এভারেজ বললাম, তবে এটা বেশিও হইতে পারে। হ্যাঁ, কারো কারো ক্ষেত্রে বেশিও হইতে পারে, বাট ইউজুয়ালি 1 থেকে দিনে 3 বার হয় এরকম মাস পেরিস্টালসিস। সো ইট ইজ অ্যাকচুয়ালি modified type of peristalsis following the sequence of events. First of all, mass peristalsis টা কিন্তু ইউজুয়ালি যদি বলি শুরু হয় কোথায়, এটা ট্রান্সভার্স কোলনের মিড পয়েন্ট থেকে শুরু হয়। ইউজুয়ালি ট্রান্সভার্স কোলনের যে প্রক্সিমাল পার্ট, এখানে মেইনলি ফ্লুইড এবং ইলেকট্রোলাইট অ্যাবজর্পশন হয় এবং এই কন্টেন্টটাকে একটা সেমি সলিড মাস তৈরি করে, এবং এরপরে এই ট্রান্সভার্স কোলনের মিড পয়েন্ট থেকে কিন্তু এই আপনার মাস পেরিস্টালসিসটা ইনিশিয়েট হবে। তাহলে কিভাবে হচ্ছে দেখেন, এখানেও দেখেন ফার্স্টে কি হবে যে যখন যেই পয়েন্টে ডিস্টেন্ডেড হইলো সেই পয়েন্টটাতে একটা কনস্ট্রিকটিভ রিং ডেভেলপ করবে। আপনারা জানেন যে লার্জ গাটে যে কি কি টাইপের মাসল আছে, লংগিটিউডিনাল হচ্ছে টিনিয়া কোলাই বলি, তাই না? টিনিয়া কোলাই আর সার্কুলার মাসল। আচ্ছা, এখন খেয়াল করেন এই ডিস্টেন্ডেড যে পয়েন্টের কারণে একটা কনস্ট্রিকটিভ রিং অ্যাপিয়ার করলো। এই রিং থেকে 20 সেন্টিমিটার ডিস্টাল পর্যন্ত কি হবে, সামনে এই যে হস্ট্রাল যে ফোল্ড থাকে এই ফোল্ডটা কি হবে, লস হবে। হস্ট্রাল ফোল্ডটা রিল্যাক্স মানে এটা চলে যাবে। ইনস্টেড এখানকার যে এই যে লংগিটিউডিনাল যে মাসেল গুলো আছে এরা একসাথে কি করবে, একটা সার্টেইন সেগমেন্ট, সেটা দৈর্ঘ্য কেমন হবে, কতটা জায়গা, সেটাকে আমাদেরকে চিন্তা করতে হবে যে কনস্ট্রিকটিভ রিং থেকে 20 সেন্টিমিটার ডিস্টাল পর্যন্ত এখানকার এই যে কি হবে, এরা একসাথে কন্ট্রাক্ট করবে অ্যাজ এ ইউনিট। And ultimately propelling the fecal material in this segment and end masses further down to the colon. এরকম মাস পেরিস্টালসিস গুলো প্রোগ্রেসিভলি মোর ফোর্স, এটার কন্ট্রাকশনের ফোর্সটা আস্তে আস্তে বাড়তে থাকবে ফর অ্যাবাউট 30 সেকেন্ড। হ্যাঁ, একবার এটা যখন শুরু হলো এই মাস পেরিস্টালসিস, এইটার গ্রাজুয়ালি এটার ফোর্সটা বাড়তেছে ফর অ্যাবাউট 30 সেকেন্ড, এবং দেখা যাচ্ছে 30 সেকেন্ড পরে নেক্সট 2 to 3 মিনিট এটা আবার কি হচ্ছে, এটা রিল্যাক্স হয়ে যাচ্ছে। এইভাবে দেখা যাচ্ছে যে এরপরে আরেকটা মাস মুভমেন্ট শুরু হবে, সেটা আবার কি হবে 30 সেকেন্ড পর্যন্ত কি করবে, দেন আবার 2-3 মিনিটের জন্য একটু রিল্যাক্স হয়ে যাবে। এইভাবে বলা হচ্ছে যে এরকম সিরিজ অফ মাস পেরিস্টালসিস 10 থেকে 30 মিনিট পর্যন্ত এর ঘটনাগুলো ঘটতে থাকবে। তো আমরা শুরুতে যেটা বলছি যে মাস মুভমেন্ট দিনে 1 থেকে 3 বার হয়, সেটা কিন্তু ওই একটা মুভমেন্টটাকে সিঙ্গেল ধরা যাবে না। এই যে 10 থেকে 30 মিনিট যাবত এই ঘটনাগুলো রিপিটেডলি ঘটলো, যে প্রথমে একটা মুভমেন্ট হলো, তারপরে আবার কিছুক্ষণের জন্য 2-3 মিনিট রিল্যাক্স, তারপরে আবার একটা মুভমেন্ট হলো, এই যে একটা সাইকেল, প্রথমে 10 থেকে 30 মিনিট, এরপরে দেখা যাচ্ছে আবার একটা লম্বা সময় 12 ঘন্টা পরে আবার একটা এরকম সিকোয়েন্স আসবে। এই জন্য বলা হচ্ছে 1 থেকে 3 বার। সো এই জন্য দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা প্রথম ধাক্কা আসলে একটু চেষ্টা করলে কিন্তু কিছুক্ষণ পরে আবার রিফ্লেক্সটা চলে যায়, তাই না? যাই হোক,
So then they cease, but return perhaps half a day later, when they have forced a mass of feces into the rectum and the desire for defecation is felt. Actually এখানকার ভলিউম যত আস্তে আস্তে বাড়তে থাকবে, ডিস্টেন্ডিং প্রেসার যত বাড়বে, সেটার সাথে সাথে এটার ইন্টেন্সিটি আরো ইনক্রিজ করবে। ওকে, যাই হোক, এখন আরেকটা জিনিস আমাদেরকে মাস মুভমেন্ট থেকে জানতে হবে, সেটা হচ্ছে মাস মুভমেন্ট is initiated by two important reflex, that is gastrocolic reflex and duodenocolic reflex, বা আমরা বলতে পারি গ্যাস্ট্রোআইলিয়াল যে রিফ্লেক্স আছে। ওকে, so appearance of mass movement after meal, it is facilitated by gastrocolic and duodenocolic reflex, and this reflex results from distension of the stomach and duodenum, and also stimulated by intense parasympathetic stimulation. Actually হয় কি, যখন আমরা স্টোমাক যখন আফটার রিসিভিং দ্য নিউ মিল, তখন হয় কি, স্টোমাকে নতুন খাবার যখন চলে আসে, তখন এই আপনার ইন্টেস্টাইনের মর্টিলিটি ইনক্রিজ করে, এবং এই যে আইলিওসিক্যাল ভালভ দিয়ে কন্টেন্ট গুলোতে কোথায় পাঠিয়ে দিবে, লার্জ গেটে পাঠিয়ে দিবে। লার্জ গেটে তখন মাস মুভমেন্ট শুরু হবে। এই জন্য বলা হচ্ছে যে দিস মাস মুভমেন্ট ইজ ইনিশিয়েটেড বাই গ্যাস্ট্রোকলিক রিফ্লেক্স। আচ্ছা, ফাংশন আমার মনে হয় এটা অলরেডি আপনারা বুঝে ফেলছেন। পুশ দ্য ফিকাল ম্যাটেরিয়াল ডাউন টু দ্য কোলন ইন রেকটাম, দিস মুভমেন্ট ইনিশিয়েট ডেফিকেশন রিফ্লেক্স। আলটিমেটলি মাস মুভমেন্টের মাধ্যমে ফিকাল ম্যাটার গুলো নিয়ে রেকটামে কি হতে থাকবে, জমা করতে থাকবে, এবং যখন রেকটাল একটা অ্যাডিকুয়েট প্রেসার, ইন্ট্রারেকটাল প্রেসার যখন একটা থ্রেশহোল্ড লেভেলে ইনক্রিজ করবে, and that will initiate the defecation reflex. So what is defecation? Expelling of fecal matter through the anus is called, simply it is called defecation. আর লার্জ গাটে যে মিক্সিং টাইপের মুভমেন্ট হচ্ছে, সেটা হচ্ছে হস্ট্রেশন। এটা আমি এখন সংক্ষেপে বলে ফেলি। সেটা হচ্ছে এখানকার একসাথে যে সার্কুলার মাসেল এবং এই যে লঙ্গিটিউডিনাল যে মাসেল একসাথে যদি কন্ট্রাক্ট করে, যদি খেয়াল করেন কখনো ওই যে আটার ময়ান বানানোর সময় দেখছেন, আঙ্গুল দিয়ে যখন এটা চাপ দেন, তখন আঙ্গুলের ফাঁক দিয়ে কি ওই বের হয়ে আসে না, কিছু অংশ বালজিং হয় না? সিমিলারলি এখানকার যখন সার্কুলার মাসেল এবং লঙ্গিটিউডিনাল মাসেল কন্ট্রাক্ট করবে, তখন হবে কি, আনস্টিমুলেটেড যে পোরশনটা থাকবে এইটা বালজ আউট হবে, যার ফলে মাল্টিপল পয়েন্টে দেখা যাচ্ছে এই যে স্যাকিউল বা হস্ট্রাল ফোল্ড বা স্যাকের মতো এই অ্যাপিয়ারেন্স হবে। এই জন্য এটাকে বলা হচ্ছে যে হস্ট্রেশন। সো খেয়াল করেন যে এটা লার্জ ইন্টেস্টাইনে হচ্ছে, at each of this constriction about 2.5 centimeter of the circular muscle contract, at the same time longitudinal muscle contract করবে, that is tinea coli contract। তার ফলে কি হচ্ছে যে this combined contraction of this circular and longitudinal strip of muscle causes the unstimulated portion of the large gut to bulge outward into bag like sac, that is called hostration। এই যে ছবিটা যদি খেয়াল করেন, আপনারা তো অ্যানাটমিতে এটা দেখেন, হস্ট্রাল ফোল্ড গুলো তখন বুঝতে পারবেন। সো এইটা গেল লার্জ গাটের মর্টিলিটি। এখন আমাদের আসলে যে রিফ্লেক্স, আমাদের মর্টিলিটি পড়া শেষ। রিফ্লেক্সের ভিতরে আমি তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। সবচেয়ে ইম্পর্টেন্ট যে রিফ্লেক্সটা আপনাদেরকে অবশ্যই পড়তে হবে, সেটা হচ্ছে ডেফিকেশন রিফ্লেক্স। আমার মনে হয় অলরেডি এই রিফ্লেক্সটা কি জিনিস আমরা বুঝে গেছি, যে বেসিক্যালি যেটা আমরা মিকচুরেশন রিফ্লেক্স এর আগে পড়ছিলাম, এটাও কিন্তু মিকচুরেশন রিফ্লেক্সের মতো স্পাইনাল রিফ্লেক্স, but it can be voluntarily inhibited by keeping the external sphincter contracted। আমরা ইনহিবিটও করতে পারি, আবার ফ্যাসিলিটেটও করতে পারি এই এক্সটার্নাল স্ফিংটারকে রিল্যাক্সেশনের মাধ্যমে, এবং অ্যাবডোমিনাল প্রেসার মাসেল কন্ট্রাক্ট করে অ্যাবডোমিনাল প্রেসার বাড়ে, তার মানে ভলান্টারিলি কন্ট্রোল করা যাবে। তো যাই হোক, বিষয়টা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ডেফিকেশন রিফ্লেক্সের জন্য ফার্স্ট আর্জটা কখন আসবে, যখন ইন্ট্রা রেকটাল প্রেসার 18 মিলিমিটার অফ মার্কারি এই লেভেলে আসবে, তখন ফার্স্ট আর্জ, the person will feel desire for defecation। তবে আমরা যেহেতু ভলান্টারিলি কন্ট্রোল করতে পারি, ফেভারেবল কন্ডিশন বা এনভায়রনমেন্ট না পাওয়া পর্যন্ত আমরা এই রিফ্লেক্সটাকে কি করতে পারি, ইনহিবিট করে রাখতে পারি। তবে আস্তে আস্তে তো একটা সময় এই রেকটামের ভিতরে আরো প্রেসার বাড়তে থাকবে, তাই না? এবং যখন এই ইন্টাররেক্টাল প্রেসার 55 মিলিমিটার অফ মার্কারিতে রিচ করবে, তখন এটা কিন্তু আনকন্ট্রোল হয়ে যাবে, অর্থাৎ এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার তখন ফিডব্যাক, আপনি চাইলেও আর এটাকে খুব একটা বেশি কন্ট্রোল করে রাখতে পারবেন না, কারণ এটা ফিডব্যাক রিফ্লেক্সে রিল্যাক্সেশন হয়ে যাবে।
আর তখনই দুর্ঘটনা ঘটার সম্ভাবনা। যা হোক, এখন আমরা এই ডেফিকেশন রিফ্লেক্স আসলে শুরু হয় যেটা, এটা মাইন্ড ট্রিক রিফ্লেক্সই বলা যায়, যখন আসলে লোকাল এন্টেরিক নার্ভাস সিস্টেম ইন দ্য রেকটাল ওয়াল, আপনারা জানেন যে এখানেও তো মাইন্ড ট্রিক প্লেক্সাস আছে, তাই না? সো যখনই আপনার এইটা রেকটামটা ডিস্টেন্ডেড হলো, তখন ফিকাল ম্যাটেরিয়াল দিয়ে এটা ডিস্টেন্ডেড হবে, তখন কিন্তু এই এর ওয়ালে যে মাইন্ড ট্রিক প্লেক্সাস সেটি স্টিমুলেটেড হবে, এবং স্টিমুলেটেড হয়ে এই সিগন্যাল কিন্তু স্প্রেড করবে সিগময়েড কোলনে, হ্যাঁ, যে মাইন্ড ট্রিক রিফ্লেক্সে স্প্রেড করে যাবে। তখন কি হবে? initiate that will initiate peristaltic wave in the descending colon, sigmoid colon এবং rectum। এখানে ছবির মাধ্যমে যদি একটু খেয়াল করেন, আমি একটু পরেই দেখাচ্ছি। আচ্ছা, তখন কি হবে? এই যেহেতু ডিসেন্ডিং colon, sigmoid colon, rectum ultimately forcing the fecal matter towards the anus, এবং এখানকার ইন্টারনাল যে স্ফিংটার আছে দ্যাট ইজ রিল্যাক্স বাই ইনহিবিটরি সিগন্যাল ফ্রম দ্য মাইন্ড ট্রিক প্লেক্সাস। কারণ হচ্ছে এইখানে ওই একই কথা, এইখানকার যে নিউরো ট্রান্সমিটারটা এখানে কাজ করবে সেটা হচ্ছে ভিআইপি এবং নাইট্রিক অক্সাইড, এই জন্য ইন্টারনাল স্ফিংটারটা এখানে রিল্যাক্স হবে। যদিও অন্যান্য মাসেল কন্ট্রাক্ট করতেছে, কিন্তু এখানে স্ফিংটারটা রিল্যাক্স হবে ডিউ টু দা এই ভিআইপি এবং নাইট্রিক অক্সাইড কারণে। আচ্ছা, এরপরে এইটাকে আমরা বলতেছি হচ্ছে ইন্ট্রিনজিক ডেফিকেশন রিফ্লেক্স বা ইন্ট্রিনজিক মাইন্ট্রিক রিফ্লেক্স। তবে এই রিফ্লেক্সটা এইটা রিলেটিভলি উইক থাকে, হ্যাঁ। দিস ইন্ট্রিনজিক মাইন্ট্রিক ডেফিকেশন রিফ্লেক্স ফাংশনিং বাই ইটসেলফ নরমালি ইজ রিলেটিভলি উইক। তাহলে একটা ইফেক্টিভ ডেফিকেশন রিফ্লেক্সের জন্য কি করতে হবে? এই ইন্ট্রিনজিক যে রিফ্লেক্সটা হলো এইটাকে ফার্দার ইন্টেন্সিফাই বা এটাকে আরো পাওয়ারফুলের জন্য যেটা লাগবে সেটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন, এবং সেটাকে বলা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক ডেফিকেশন রিফ্লেক্স। তো এটা কিভাবে কাজ করবে? যখন আস্তে আস্তে ধরেন প্রথমে তো ইন্ট্রিনজিক রিফ্লেক্সটা শুরু হলো, কন্ট্রাকশন গুলো আসতেছে উইক, এবং আস্তে আস্তে এই যে রেকটাল প্রেসারটা যখন বাড়তে বাড়তে একসময় এটা এই পেরিস্টালটিক ইয়াগুলো আরো বেশি স্ট্রং হয়ে যাবে। এবং কিভাবে হচ্ছে খেয়াল করেন, রেকটাল ওয়াল যখন ডিস্টেন্ডেড হচ্ছে অ্যাডিকুয়েটলি এবং স্ট্রংলি স্টিমুলেটেড হচ্ছে, তখন এখান থেকে অ্যাফারেন্ট যে সিগন্যাল, অ্যাফারেন্ট নার্ভের মাধ্যমে এটা চলে যাবে স্পাইনাল কর্ডের যে স্যাক্রাল সেগমেন্ট, স্যাক্রাল 2, 3, 4, অর্থাৎ সেম অ্যাজ মিকুলেশন সেন্টার, আপনারা মনে রাখতে পারেন সেম সেন্টার। আচ্ছা, অ্যাফারেন্ট সিগন্যাল, সেখান থেকে স্যাক্রাল সেন্টার থেকে আবার কি হবে? ইফারেন্ট চলে আসলো। ইফারেন্ট চলে আসার পরে এরা দেখেন এই যে ইফারেন্ট ফাইবার গুলো কোথায়? সাব ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, রেকটাম। তাহলে এইখানে কি হবে? এই পেরিস্টালটিক মুভমেন্টটাকে আরো বেশি স্ট্রেংথেনিং করবে। সো এটাই এখানে বলা হয়েছে, দেখেন, দেন রিফ্লেক্সলি ব্যাক টু দ্য ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, rectum anal canal by the way of parasympathetic nerve fiber in the pelvic nerve, and this parasympathetic signal greatly intensify the peristaltic wave and relax the internal anal sphincter. Anal sphincter টা আরো বেশি রিল্যাক্স হবে। আগে যে উইক ছিল যতটুকু রিল্যাক্স হয়েছিল, এই প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন কারণে আরো বেশি রিল্যাক্স হবে, হ্যাঁ। এবং যেটা আমি বললাম যে এটা একটা সার্টেইন লিমিট পর্যন্ত আমরা ভলেন্টারিলি এই যে এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার, এখানে আসলে স্কেলিটাল মাসল থাকে এন্ড দ্যাট ইজ ইনারভেটেড বাই পুডেন্টাল নার্ভ, এটা আমরা কনশাস কর্টেক্স থেকে ভলেন্টারিলি এই স্ফিংটারটাকে কি করতে পারি? কন্ট্রাকশন করে ডেফিকেশন রিফ্লেক্সটাকে ইনহিবিট করে রাখতে পারি। তো কিছুক্ষণ যদি ইনহিবিট করে রাখি, এই ডেফিকেশন রিফ্লেক্সটা ডাই আউট হয়ে যাবে। তবে আবার কিছু সময় পরে এটা আবার আসবে, এবং একটা সময় যেটা বললাম, যখন ইন্ট্রারেক্টাল প্রেসার এই যে 55 মিলিমিটার মার্কারি লেভেলে পৌঁছাই যাবে, তখন কিন্তু আবার এই আলটিমেটলি অটোমেটিক্যালি ফিডব্যাক রিফ্লেক্সে এই এক্সটার্নাল ইন্টারনাল অ্যানাল স্ফিংটার রিল্যাক্সেশনের সাথে সাথে এক্সটার্নালটাও রিল্যাক্স হবে। সো তখন কিন্তু আসলে আটকে রাখা সম্ভব হবে না। তো যাই হোক, আমার মনে হয় বোঝা গেল যে ডেফিকেশন রিফ্লেক্সে যদি প্রশ্ন করে টিচাররা, ডেফিকেশন রিফ্লেক্সে আসলে প্যারাসিম্প্যাথেটিক নার্ভের বা নার্ভাস সিস্টেমের ভূমিকাটা কি। আমরা এক কথায় উত্তর দেব, টু ইন্টেন্সিফাই দা ইন্ট্রিনসিক ডেফিকেশন রিফ্লেক্স। ওকে, আচ্ছা, যাই হোক, জিআই রিফ্লেক্স, আমরা তো রিফ্লেক্স নিয়ে আলোচনা করছিলাম। এরপরে ডেফিকেশন রিফ্লেক্সের পরে আমরা আরেকটা রিফ্লেক্স নিয়ে একটু কথা বলবো, সেটা হচ্ছে গ্যাস্ট্রোকলিক রিফ্লেক্স। গ্যাস্ট্রোকলিক রিফ্লেক্সটা একটু ইম্পর্টেন্ট, ধরতে পারে পরীক্ষায়।
নামের সাথেই খেয়াল করেন গ্যাস্ট্রোকোলিক, বা এটাকে আরেকটা নাম আছে গ্যাস্ট্রোএন্টেরিক রিফ্লেক্স। তার মানে এটার উৎপত্তি হচ্ছে গ্যাস্ট্রিক স্টোমাক থেকে, আর ইফেক্ট করতেছে গিয়ে ইন্টেস্টাইনে। সো দ্যাট মিনস সিগন্যাল ফ্রম দ্য স্টোমাক কজেস ইভাকুয়েশন অফ দ্য কোলন। কেমন? যখন ডিস্টেনশন অফ দ্য স্টোমাক আফটার টেকিং ফুড, এফারেন্ট সিগন্যাল গোস টু দ্য প্রিভার্টিব্রাল সিম্প্যাথেটিক গ্যাংলিয়াতে যাবে, দেন সেখান থেকে একটা ইফারেন্ট সিগন্যাল ব্যাক টু দ্য কোলন এন্ড কজেস ইভাকুয়েশন অফ দ্য কোলন। যেটা বলছিলাম যে এই গ্যাস্ট্রোকোলিক রিফ্লেক্স কি করতেছে, আপনার মাস মুভমেন্টটাকে ইনিশিয়েট করতেছে। আর মাস মুভমেন্ট ইনিশিয়েট হলে আলটিমেটলি কোলন কি হবে? ইভাকুয়েশন হবে না, কারণ এখান থেকে ফিকাল ম্যাটেরিয়ালকে তারা রেকটামে নিয়ে যাবে। সো দিস ইজ অ্যাকচুয়ালি কল্ড গ্যাস্ট্রোকোলিক রিফ্লেক্স অর গ্যাস্ট্রোএন্টেরিক রিফ্লেক্স বলা হয়। এই কারণে হয় কি, দেখা যাচ্ছে খাবার পরপরই অনেক সময় আমরা কি ফিল করি? উই ফিল ডিজায়ার ফর ডেফিকেশন। So this reflex results in an urge to defecate after a meal. এটার ইম্পর্টেন্স হচ্ছে এইটা। And because of this, defecation after meal is the rule of children. চিলড্রেনরা দেখবেন যারা বাচ্চারা, তারা খাবার পর পরে কিন্তু একটা ডেফিকেশন রিফ্লেক্স হয়ে যায় ওদের। ওকে, তবে আমরা যারা অ্যাডাল্ট, তাদের যে টয়লেট ট্রেনিং এর মাধ্যমে, সোশ্যাল ট্রেনিং এর মাধ্যমে আমরা উই ক্যান ভলেন্টারিলি, আমার যে ভলেন্টারি ডেফিকেশন রিফ্লেক্সের যে উপর যে ভলেন্টারি কন্ট্রোল, সেটাকে আমরা ট্রেনিং এর মাধ্যমে এস্টাবলিশ করতে পারি। সো এটাই হচ্ছে ইম্পর্টেন্স। এরপর আরেকটা হচ্ছে গ্যাস্ট্রোআইলিয়াল রিফ্লেক্স। এটাও সোজা, স্টোমাকে যখন ইনকামিং ফুড আসলো তখন কি হচ্ছে, সিকামটা রিল্যাক্স করতেছে এবং আইলিওসিক্যাল ভালভটা ওপেন হবে। তাহলে কি হবে, এই পাসেজ অফ কাইম থ্রু দ্য আইলিওসিক্যাল ভালভ ইনক্রিজ, অর্থাৎ আইলিয়াম থেকে কাইমগুলো কোথায় চলে যাবে? সিকামে চলে যাচ্ছে। তার মানে কি, যেহেতু গ্যাস্ট্রিকে নতুন ফুড আসছে, তার মানে ইন্টেস্টাইনকে খবর দিচ্ছে আমি কিন্তু একটু পরে এগুলো প্রসেসিং করে পাঠাবো, সো তোমার আগের যে যে কন্টেন্ট ছিল সেগুলোকে কি করো, পাঠাই দাও, কোলনে পাঠাই দাও। সেই জন্য এটাকে বলা হচ্ছে গ্যাস্ট্রোআইলিয়াল রিফ্লেক্স। এগুলো একটু একটু দেখলে ভালো। আর এন্টেরোগ্যাস্ট্রিক যে ফিডব্যাক রিফ্লেক্সটা বলছিলাম, মনে আছে কিনা? স্টোমাক থেকে এমটিং হয়ে যখন ডিউডেনামে কন্টেন্ট গুলো আসলো, তখন ডিউডেনাম থেকে আবার একটা ইনহিবিটরি ফিডব্যাক যাচ্ছে স্টোমাকে, এন্ড দ্যাট উইল ইনহিবিট দ্য গ্যাস্ট্রিক এমটিং। এটা বিভিন্ন ফ্যাক্টর গুলি আমরা বলেছিলাম, ডিস্টেনশন, ইরিটেশন, অ্যাসিডিটি বা অসমোলারিটি, ব্রেকডাউন প্রোডাক্ট অফ ফ্যাট। সো এই ফ্যাক্টর গুলো আসলে ডিউডেনাম থেকে অ্যারাইজ করে এই সিগন্যালটা চলে যাচ্ছে। দেন আলটিমেটলি এরা কি করতেছে, যে এন্ট্রাল পেরিস্টালসিস অর্থাৎ স্টোমাক এমটিংটাকে এরা ইনহিবিট করতেছে বা গ্যাস্ট্রিক এমটিংটাকে ডিলে করতেছে। সো এটাই আসলে এন্টেরোগ্যাস্ট্রিক ইনহিবিটরি যে নিউরোনাল ফিডব্যাক আমরা বলেছিলাম। আর হরমোনাল যেটা, সেটা তো কোলেসিস্টোকাইনিন বলেছি। এছাড়া কোলোনোআইলিয়াল একটা রিফ্লেক্স আছে, নামের সাথেই মিল আছে, কোলন থেকে উৎপত্তি হবে, তাহলে ডিস্টেনশন অফ দ্য কোলন, এখান থেকে অ্যাপারেন্ট সিগন্যাল প্রিভার্টিব্রাল সিম্প্যাথেটিক গ্যাংলিয়াতে গেল, সেখান থেকে আবার ইফারেন্ট আসলো, এসে কি করলো, ইলিওসিক্যাল ভালভকে ক্লোজ করে দিল। খেয়াল করেন, এর আগে একটা কি বুঝলাম, গ্যাস্ট্রোএলিয়াল রিফ্লেক্স। এইবার উল্টা, কোলোনোআইলিয়াল, কোলনে যখন কন্টেন্টটা গেল অ্যাডিকুয়েট অ্যামাউন্ট, তখন কোলন আবার এই আইলিওসিক্যাল ভালভকে বলতেছে আচ্ছা যা দিছো এনাফ, এবার বন্ধ করো, হ্যাঁ এইটুকু আগে ইয়া হোক, প্রসেসিং হোক। সেই কারণে আইলিওসিক্যাল ভালভটাকে ক্লোজ হয়ে যাবে। এটা কোলোনোআইলিয়াল রিফ্লেক্স, এগুলো কঠিন কিছু না। তো যাই হোক, আমার মনে হয় জিআইটির মোটামুটি আমি শর্টে একটু তাড়াতাড়ি করে শেষ করে দিলাম, কারণ সামনে যেহেতু আপনাদের এক্সাম আছে, আর লম্বা না করি। আর জিআইটি যে হরমোন নিয়ে যে আলোচনাগুলা, এটা আপনাদের বায়োকেমিস্ট্রিতে এটা পড়ায়, আমার মনে হয় এটা নিয়ে আর আলোচনা করার দরকার নেই। আমাদের যতটুকু মর্টিলিটি রিলেটেড যেগুলো আসছে আলোচনা, এটা দিয়ে কাজ হবে। আরেকটু পড়া ছিল যেমন ভমিটিং রিফ্লেক্স, একটু ডায়রিয়া, হ্যাঁ। তো যদি কখনো সময় হয় হয়তো ওটা নিয়ে আলাদা কথা বলবো। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ধৈর্য সহকারে আমার আলোচনা শোনার জন্য। So that's all for today.